আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের তরঙ্গ ও শব্দ। এই টপিক থেকে কয়েকটা প্রশ্ন আসে, যেগুলো হচ্ছে একেবারে সিম্পল প্রশ্ন, কিন্তু কয়েকটা পরীক্ষায় যেগুলো হচ্ছে টেকনিক্যাল এক্সাম, সেগুলো যদি প্রশ্নটা আসে, সেই প্রশ্নগুলো একটু কঠিন আসে, সেগুলো আমি সহজ করার চেষ্টা করব। তবে বেসিক যে জিনিসগুলা একটু ক্লিয়ার করলে আপনারা যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। তো প্রথমেই হচ্ছে যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে আর একটু এনশিওর করেন। সকলে রেসপন্স করেন। ওকে, জি সাউন্ড স্যার, ক্লিয়ার। শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে দেখুন, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে তরঙ্গ এবং হচ্ছে শব্দ। অর্থাৎ হচ্ছে এই তরঙ্গ এবং শব্দ কিন্তু মোটামুটি একই জিনিস। তরঙ্গ হচ্ছে, আমি যদি গ্রসলি বলি সেটাকে বলবো তরঙ্গ। যেমন আমরা অনেকগুলো তরঙ্গের নাম শুনি, যে আলোক তরঙ্গ, শব্দ তরঙ্গ, তারপর হচ্ছে আপনার আহ বিদ্যুৎ চৌম্বক তরঙ্গ, অনেকগুলা তরঙ্গ আছে, কিন্তু তার মধ্যে হচ্ছে যে সাউন্ডটা আমরা আলোচনা করবো আজকে। তাহলে সাউন্ড হচ্ছে এক ধরনের তরঙ্গ। আমরা বলতে পারি যে সাউন্ড এক ধরনের তরঙ্গ বা শব্দ এক ধরনের তরঙ্গ। এখন বিষয় হচ্ছে যে তরঙ্গ বিষয়টা কি, সেটা একটু ক্লিয়ার হতে হবে। আপনি একটু খেয়াল করেন যে আমি এখানে একটা স্পিকার রাখলাম, এখানে বড় স্পিকার যেগুলো হচ্ছে বিভিন্ন পার্টিতে বাজানো হয়, স্পিকার রাখলাম এখানে। স্পিকার হচ্ছে, এটা হচ্ছে সাউন্ড বক্সের যেখান থেকে সাউন্ডটা বের হয়। এখানে যদি কোনো কারণে ধুলি জমে থাকে, ধুলাবালি জমে থাকে, ধুলাবালি জমে আছে, ধুলাবালি জমে আছে, এখন আপনি হঠাৎ করে স্পিকারটা চালু করলেন, করার পর দেখবেন যে এখানে একটা কম্পন হয়ে আপনি ধুলিগুলা বের হয়ে চলে আসে। অর্থ হচ্ছে এখানে যে তরঙ্গটা তৈরি হয়েছিল, সেটি এখানে একটা প্রেসার ক্রিয়েট করছে। প্রেসার ক্রিয়েট করার ফলে এই বালিগুলা কিন্তু সামনের দিকে এসে ঝরে গেছে। অর্থাৎ হচ্ছে আপনার কোনো একটা, এই যে আমি এখানে তরঙ্গটা তৈরি করছি, সেটা একটি শক্তি প্রবাহ হয়েছে। কি প্রবাহ হয়েছে বললাম? এখানে একটা শক্তির প্রবাহ হয়েছে। সুতরাং এর থেকে একটা শব্দ আপনাদের পরীক্ষা আসে যে তরঙ্গের ফলে কিসের প্রবাহ হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে, শর্টকাট অ্যান্সার হচ্ছে তরঙ্গের ফলে শক্তির প্রবাহ হয়। অর্থাৎ আপনি এখানে যদি কোনো তরঙ্গ তৈরি করেন, সেটি শক্তি হিসেবে সামনের দিকে অগ্রসর হবে। এখন আবার আমরা যদি চিন্তা করি তাহলে তরঙ্গ বিষয়টা কি, আপনার মনে করেন এখানে একটা কণা আছে। এই কণাকে আপনি কোনো কারণে এখানে একটা ফোর্স দিলেন, এখানে একটা বল দিলেন আপনি, ফোর্স। এই ফোর্স দেওয়ার ফলে যে কাজটা হবে, যেটার মধ্যে কম্পন হবে, এটা যখন কম্পন হবে, এটা এমনি করে সামনের দিকে অগ্রসর হবে, অথবা এটা নিচের জায়গা থেকে এমনি এমনি করে কম্পিত হতে থাকবে। দেখেন, এটা এক উপর দিকে যাচ্ছে, এক নিচের দিকে যাচ্ছে, এক উপর দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। অর্থ হচ্ছে দেখেন, এই একই জায়গায় দাঁড়িয়ে থেকে সে উপর নিচে কম্পিত হচ্ছে, কিন্তু তার কোনো স্থানান্তর হচ্ছে না, মানে স্থানটা পরিবর্তন হচ্ছে না। এভাবে করে সে তার পাশের কণাকে আঘাত করবে, সেটা এমনি করে কম্পিত হবে, পাশেরটা কম্পিত হবে, পাশেরটা কম্পিত হবে। এভাবে করে এটি সামনের দিকে অগ্রসর হবে। অর্থ হচ্ছে কি, তরঙ্গ একটা মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়। যদি মাধ্যম না থাকে তাহলে তরঙ্গ সামনের দিকে অগ্রসর হবে না। তাহলে তরঙ্গের জন্য যে বেসিক নিডটা দরকার, সেটা হচ্ছে একটা মাধ্যম। যেমন হচ্ছে আপনারা শুনে থাকবেন যে শব্দ তরঙ্গ, আপনি যদি কোনো মাঝখানে যদি কোনো মাধ্যম না থাকে, অর্থাৎ যদি বায়ু না থাকে, তাহলে আপনার শব্দ তরঙ্গ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় শোনা যাবে। যেমন হচ্ছে আমরা একটু পড়বো, তবে একটু বলে দিই আগে, যেমন চাঁদে, চাঁদে যদি কোনো বিস্ফোরণ হয়, তাহলে আমরা পৃথিবী থেকে শুনবো না, কারণ হচ্ছে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। তাহলে বায়ুমণ্ডলটা এখানে কি হিসেবে কাজ করবে? মাধ্যম হিসেবে কাজ করবে। যদি মাধ্যম না থাকে তাহলে আপনার কাছে শব্দ শোনা যাবে না, অর্থাৎ তরঙ্গটা আপনার কাছে আসবে না। তবে সব তরঙ্গ নয়, শুধুমাত্র বায়ু না থাকলে আপনার শব্দটা আসে না। কিন্তু তরঙ্গ পাস করতে পারে, যেমন হচ্ছে আলোক তরঙ্গ। আপনার চাঁদ থেকে আমরা আলো দেখতে পাই, কিন্তু আমরা কিন্তু শব্দ শুনতে পাই না চাঁদে। কারণ হচ্ছে কি, শব্দ চলার জন্য তার মধ্যে বায়ু মাধ্যমের প্রয়োজন, তেমনি তরঙ্গ চলার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়। ফলে আমরা চাঁদের থেকে আলো দেখি, কিন্তু আমরা শব্দটা শুনতে পাই। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে তরঙ্গ হচ্ছে এমন একটা বিষয় যেটি হচ্ছে আপনার একটি মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হবে, এবং এখানে শক্তি প্রবাহ হবে। এখন এখান থেকে মূল ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যেটা, যে তরঙ্গটা কয় রকম। তরঙ্গ হচ্ছে এক এবং দুই। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য কম, অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরেকটা হচ্ছে অনুপ্রস্থ। একটা অনুদৈর্ঘ্য, আরেকটা অনুপ্রস্থ। এটা কিন্তু পরীক্ষা যে তরঙ্গ কয় রকম হবে, আপনি বলবেন যে তরঙ্গ দুই রকম, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরেকটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গতে যে কাজটা হয়, আপনি যদি একটা, ধরেন আপনি এখানে একটা হাত দিয়ে একটা রশি ধরলেন, রশিটাকে ধরে আপনি এমনি এমনি করে ঝাঁকাচ্ছেন, তাহলে ঝাঁকালে কি হবে, যে দেখেন এটা এইভাবে করে সামনের দিকে অগ্রসর হবে। এটা যদি এইভাবে সামনের দিকে অগ্রসর হয়, দেখেন আপনি যে দিচ্ছেন, এভাবে করতেছেন, আপনার ফোর্সটা কোন দিকে যাচ্ছে? আপনার ফোর্সটা যাচ্ছে ওই যে রশ্মি বরাবর সামনের দিকে, এবং এটি কিন্তু ওইভাবেই যাচ্ছে। সুতরাং যেটা হচ্ছে, যেদিকে শক্তি প্রবাহ হবে,
যেদিকে কম্পাঙ্কটা হবে সেদিকে যদি আপনার তরঙ্গটা যায়, সে দৈর্ঘ্য বরাবর যদি যায় তাহলে বলবেন অনুদৈর্ঘ্য। অর্থাৎ আপনি যেদিকে তরঙ্গটা যাচ্ছে, যেদিকে কম্পনটা হচ্ছে সেদিকে যদি আপনার তরঙ্গটা মুভ করে তাহলে আপনি বলবেন অনুদৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর। আর যদি সেটা দৈর্ঘ্য বরাবর না গিয়ে প্রস্থ বরাবর হয়, অর্থাৎ হচ্ছে আপনার ফোর্সটা যাচ্ছে এদিকে কিন্তু আপনার কম্পন হচ্ছে এদিকে, এভাবে উপর নিচে উপর নিচে, তাহলে আপনি বলবেন দেখেন এটা হচ্ছে দৈর্ঘ্য বাট আপনার হচ্ছে এভাবে, এটা প্রস্থ বরাবর হচ্ছে, তখন আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। এখন এখান থেকে আরেকটা বিষয় যেটা পরীক্ষা আসে আপনাদের, যে অনুদৈর্ঘ্যের উদাহরণ কি, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। আর আপনি যদি পানিতে পানিতে কোনো ঢিল মারেন, পানিতে যদি আমি ঢিল মারি তাহলে পানিতে ঢিল মারলে যে তরঙ্গটা তৈরি হবে সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এটাই কমনলি পরীক্ষা আসার মতো প্রশ্ন, যে শব্দ এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং এই অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে এখন এই সকল তরঙ্গের ক্ষেত্রে যে জিনিসটা আসে সেটা হচ্ছে একটা সূত্রের প্রয়োগ করতে হয়। এই সূত্রটা হচ্ছে, আমি দেখাই আগে বিষয়টা বুঝিয়ে দিই। দেখেন আপনি যদি তরঙ্গকে এইভাবে চিন্তা করেন, এখান থেকে কম্পনটা শুরু হয়েছে, এটা উপর দিকে এমনি করে যাচ্ছে, ওকে। এখন এখান থেকে তো শুরু হয়েছে, তাহলে আপনি এটাকে শীর্ষবিন্দু ধরেন, এটা হচ্ছে এই তরঙ্গের শীর্ষবিন্দু, মানে এটি এই পর্যন্ত উঠছে, ওকে। তাহলে এই যে দেখেন এখান থেকে এটা যতটুকু গেছে, এখান থেকে এটাকে অক্ষ ধরলে এখান থেকে এটা যতটুকু গেছে বা এটা নিচের দিকে যতটুকু আসছে তাকে আপনি বলবেন বিস্তার, তাকে বলবেন বিস্তার। এখন দেখেন এটা শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, ঠিক এটা নিচের দিয়ে গিয়ে এমনি করে গিয়ে আবার এখানে উঠতেছে, অর্থাৎ একই অবস্থায় আছে দুইটা যে বিন্দু, এই দুইটা বিন্দু যে দূরত্ব তাকে বলা হচ্ছে ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ বা বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। সুতরাং এটা পরীক্ষা আসে, এটাকে প্রকাশ করা হচ্ছে ল্যামডা দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? ল্যামডা দিয়ে। আবার বলি, আপনার কম্পনটা হচ্ছে তো এভাবে করে যাচ্ছে, তো সেখানে দেখেন একই দশায় এই বিন্দুটা আছে, আবার এটাও একই দশা আছে, এটা নামছে নামছে নামছে, উঠতেছে উঠতেছে, সেম দশায় চলে আসছে। এই দুইটা বিন্দু যে দূরত্ব তাকে আপনি বলবেন ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য আমরা হিসাব করি এভাবে। আর এটাকে আমরা বলবো বিস্তার, এটাকে বলবো বিস্তার, অর্থাৎ কম্পিত হয়ে এটা কতটুকু সর্বোচ্চ উঠছে, এটাকে বলবো বিস্তার। এখানে আপনাকে আমি জেনারেলি একটা প্রশ্ন করি, আমি আরেকটা ছবি আঁকি, এখানে আরেকটা ছবি যদি আঁকি, আমি এটা এইভাবে আঁকি। এখানে আপনার আমাকে বলেন তো, যে একটু রেসপন্স করেন যে এখানে কোনটার বিস্তার বেশি, এখানে বিস্তার বেশি নাকি এখানে বিস্তার বেশি? স্যার নিচেরটাই বিস্তার বেশি। সেটা 2 বিস্তার বেশি, নম্বরে। এটা বুঝে গেছে। এখন ধরেন আমি এখান থেকে বের করবো, ওয়েভলেন্থ বের করবো, আমি এই বিন্দুটা করবো না, আমি এই বিন্দু না ধরে আমি ওয়েভলেন্থ বের করবো, তাহলে আমাকে কি করতে হবে? সম অবস্থায় আছে এমন কোন বিন্দু নিতে হবে। দেখেন আপনি এখানে জি স্যার। কল্পনা করে, আপনি এটা তো উঠছে নামছে নামছে, আপনি এই বিন্দুটা চিন্তা করেন, দেখেন উঠছে নামছে, আবার দেখেন নামতেছে নামতেছে নামতেছে, উঠতেছে, এই যে দেখেন এই বিন্দুটা, right? এটা তো উঠতেছে উঠতেছে আবার নামতেছে, এই বিন্দুটা, তখন আপনার এই জি বিন্দুটা স্যার। এর বিন্দু ধরতে হবে ওয়েভলেন্থ। দেখেন ওয়েভলেন্থকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? ল্যামডা দিয়ে। ল্যামডা। ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা দিয়ে, ল্যামডা ল্যামডা। দ্বারা। হ্যাঁ জি ল্যামডা, স্যার। এটা ইম্পর্টেন্ট। দেখেন এখানে একটা সূত্র আছে, এটা দিয়ে আপনাদের এই সূত্রটা আপনাদের ম্যাথও কাজে লাগবে। এই সূত্র হচ্ছে মানসিক দক্ষতা বা হচ্ছে ম্যাথে, ওই যে আপনাদের ম্যাথমেটিক্সে অনেকগুলো অঙ্ক, কয়েকটা অঙ্ক আছে যেগুলো এটা দিয়ে আপনি কাজে লাগবে। হ্যালো হ্যালো ওকে, সেটা এটা হচ্ছে ভি ইকুয়াল এফ ল্যামডা, এই সূত্রটা ইম্পর্টেন্ট। ভি ইকুয়াল এফ ল্যামডা। ভি মানে কি? ভি মানে হচ্ছে তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ, এটা ভি দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে তরঙ্গের বেগ, তরঙ্গটা কত বেগে যাচ্ছে। এটা তো আমরা জানি, এটা কি বলেন তো, ল্যামডাটা কি? এটা কি ল্যামডাটা কি দিয়ে প্রকাশ করা হয়? ল্যামডা দিয়ে বলেন একটু, ল্যামডা দিয়ে কি প্রকাশ করা হয়? তরঙ্গ দৈর্ঘ্য স্যার। তরঙ্গ দৈর্ঘ্য। আর এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বাংলা হচ্ছে কম্পাঙ্ক, যাকে হার্টজ এককে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয় বলছি? হার্টজ। এই হার্টজের আরেকটা সিম্বল আছে, যেটা হার্টজ মানে হচ্ছে মূলত পার সেকেন্ড, পার সেকেন্ড মানে হচ্ছে 1/s, বুঝছেন? মানে পার সেকেন্ড মানে কি বলতো, প্রতি সেকেন্ডে কয়বার কম্পন হয়েছে তাকে বলা হচ্ছে হার্টজ। তাহলে কম্পাঙ্ক মানে কি?
প্রতি সেকেন্ডে দেখেন, এটা তো আমি বলছিলাম যে এগুলো এই যে এখানে যদি কোনো কণা থাকে সেটা এইভাবে এইভাবে উপর নিচে উপর নিচে উপর নিচে এভাবে কম্পিত হতে থাকে। এই যে উপর নিচে কম্পিত হইতে থাকে, তাহলে দেখেন এইটা এইটা মনে করেন 1 সেকেন্ডে 10 বার এটা কম্পিত হয়েছে, উপরে গেছে নিচে গেছে উপরে গেছে নিচে গেছে, তাহলে এটা কম্পাঙ্ক হচ্ছে 10 হার্টজ। কত হবে? 10 হার্টজ, মানে কি প্রতি সেকেন্ডে সে 10 কম্পিত হচ্ছে। 10 বার। তাহলে আরেকটা চিন্তা করেন যে এখানে আমি আরেকটা কণা নিলাম, যেটি হচ্ছে মানে খুব দ্রুত সে কম্পিত হচ্ছে, খুব দ্রুত কম্পিত হচ্ছে, অর্থাৎ হচ্ছে সে প্রতি সেকেন্ডে 100 বার সে কম্পিত হয়েছে, তাহলে তার কম্পাঙ্ক কত হার্টজ হবে? 100 হার্টজ। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? আপনি কি বুঝতে পারছেন এটা? জি স্যার, জি স্যার। অর্থাৎ একটা বিন্দু যতবার কম্পিত হবে প্রতি সেকেন্ডে তাকে বলা হচ্ছে আপনার কম্পাঙ্ক, বা হচ্ছে এটাকে একক হচ্ছে হার্টজ, এবং এটা যদি 10 বার জি হয় স্যার। 10 প্রতি সেকেন্ডে বলবেন 100 হার্টজ। এতটুকু যদি ক্লিয়ার স্যার। হয় তাহলে দেখেন আমি তরঙ্গের বেগটা কিভাবে বের করতে পারবো। তরঙ্গের বেগ জি স্যার। হিসেবে হচ্ছে ফ্রিকোয়েন্সি গুণ করতে হবে কি দিয়ে? তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। এই দুটাকে যদি আপনি গুণ করেন তাহলে আপনি কি পেয়ে যাবেন? আপনি তরঙ্গের বেগটা পেয়ে যাবেন। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, এবার আসলে হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। শব্দ তীক্ষ্ণতা, শব্দ কতটুকু তীক্ষ্ণ হবে, শব্দ কতটুকু তীক্ষ্ণ হবে। আচ্ছা, আপনি আমাকে একটু একটু চিন্তা করে বলেন তো, যে কোন শব্দ আমার যদি কম্পাঙ্কটা বেশি, মানে তীক্ষ্ণতা বলতে কি, মনে করেন কারো হচ্ছে মোটা সুর, কারো হচ্ছে চিকন সুর, কোন সুরটা আপনার কানে বেশি লাগে? মানে চিকন একটা সুর। মোটা সুর, চিকন সুরটা, অর্থাৎ হচ্ছে একজনের গলা ভারী, একজনের গলা হচ্ছে চিকন পাতলা। তাহলে এই যে পাতলা এবং চিকন, অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝতে পারি যে শব্দের তীক্ষ্ণতা বা হচ্ছে শব্দের তীব্রতা, এই দুইটা জিনিস বোঝা যায়। এখান থেকে আপনার যে জিনিসটা জানার বিষয় সেটা হচ্ছে এটাকে কোন এককে প্রকাশ করা হয়। শব্দের তীব্রতাকে প্রকাশ করা হচ্ছে ডেসিবেল এককে। কিসে প্রকাশ করা হয়? ডেসিবেল। এখন আপনারা জানেন ডেসি মানে কি? ডেসি মানে হচ্ছে ওয়ান ডেসিবেল। বাই টেন। ডেসি মানে হচ্ছে 1/10। ডেসি মানে হচ্ছে 1/10। আমরা ডেসিমিটার করছিলাম। ডেসিমিটার মানে কি? যে 1 মিটারের 10 ভাগের 1 ভাগ। ডেসি মানে কিন্তু হচ্ছে 10 ভাগের 1 ভাগ, 1/10। 1/10। তাহলে আপনার বেলের এটা জি স্যার। এককটা হচ্ছে মূলত বেল। এই বেলের 10 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে ডেসিবেল। অর্থাৎ আপনার এই যে আপনার শব্দের তীব্রতা বা শব্দের তীক্ষ্ণতা, এটাকে ডেসিবেল এককে প্রকাশ করা হয়। এতটুকু আপনার জানলে কেন, আর বেশি কিছু এখান থেকে জানা দরকার নেই। এখন দেখেন আপনাদের এখান থেকে কয়েকটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে আমি যে নিঃশ্বাস ফেলি, আমাদের নিঃশ্বাস ফেলার সময় কিন্তু একটা সাউন্ড হয়, যেটা আমরা দিনের বেলা বুঝতে পারি না, রাতের বেলায় কিন্তু দেখবেন একবার নীরব হয়ে গেলে নিঃশ্বাসের সাউন্ডও বোঝা যায়। আপনার এই যে নিঃশ্বাসের সাউন্ড কতটুকু হয়, এটা হচ্ছে এই প্রশ্নটা আসে পরীক্ষায়, সেটা হচ্ছে আসছিল কয়েক জায়গায়, লং টার্ম এক্সাম আসছিল, সেটা হচ্ছে 10 ডেসিবেল। আপনার নিঃশ্বাসে যে শব্দটা হয় সেটা হচ্ছে 10 ডেসিবেল। ওকে, আর আমরা যে সাধারণ কথাবার্তা বলি সেখানে যে সাউন্ড, সেখানে যে শব্দের তীব্রতা থাকে সেটা হচ্ছে 60 ডেসিবেল। নর্মাল কথাবার্তা থাকে 60 ডেসিবেল। আর আপনি যদি জোর ওই যে নিঃশ্বাসের যে শব্দ, সেখানে থাকবে হচ্ছে 10 ডেসিবেল। আর আপনি যদি ফিস করে, মানে একেবারে ফিস করে আমরা কানের কাছে যে কথা বলি, সেখানে হচ্ছে 30 ডেসিবেল। খেয়াল করেন, 30 ডেসিবেল। একটু বোঝাই বলে দেখেন, আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন একেবারে কম সাউন্ড হচ্ছে 10 ডেসিবেল। আপনি যখন আস্তে করে কথা বলতেছেন, ফিস করে কথা বলতেছেন, তখন হচ্ছে 30 ডেসিবেল। এটা থেকে কিন্তু বাড়তেছে। আবার আপনি যখন আর একটু নর্মালি কথাবার্তা বলবেন তখন হচ্ছে 60 ডেসিবেল। অর্থাৎ হচ্ছে আপনি যখন, হ্যাঁ 60 ডেসিবেল, আপনি যখন গাড়ির হর্ন শোনেন তখন কি আপনার এই 60 ডেসিবেল থাকে নাকি আরো বেশি থাকে? অবশ্যই বেশি থাকবে, তাই না? তাই কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, অবশ্যই। তাই 60 ডেসিবেল থাকবে। এখন হচ্ছে আমি আগে সবগুলো একটু বলে যাই, তারপর আমি প্রশ্নগুলো আলোচনা করবো। আশা করি এখান থেকে যেগুলো আসবে সেগুলো পারবে। এবার আসলে হচ্ছে শব্দের সঞ্চার। একটু আগে আমি বলছিলাম যে শব্দ একটা তরঙ্গ, শব্দ একটা তরঙ্গ, শব্দ একটা তরঙ্গ। এখন খেয়াল করেন, আমি আপনাকে একটা বলি। আপনি একটা খালি পাত্র নিলেন, এই পাত্রটা মনে করেন হচ্ছে অ্যালুমিনিয়াম হইতে পারে বা টিনের হইতে পারে, যে কোনোটাই হইতে পারে। এই পাত্রটা নিলেন, এই পাত্রের মধ্যে যদি পানি থাকে, আপনি এখানে একটু সাউন্ড করেন তো, এখানে কোনো করেন, একটু আঘাত করেন। আঘাত করলে দেখবেন যে সাউন্ডটা কম হচ্ছে। অন্যথায় আপনি যখন করবেন, এটা খালি আছে, তখন আপনি যদি নক করেন, এটা সাউন্ড বেশি হবে না কম হবে? বেশি হবে। স্যার বেশি হবে। বেশি হয়ে গেছে।
বেশি হবে। শব্দের যে গতিটা সেটা মাধ্যমের উপর ডিপেন্ড করে। সেটা কিসের উপর ডিপেন্ড করে? মাধ্যমের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যদি মাধ্যম না থাকে তাহলে শব্দ যাবে না। যেমন হচ্ছে আপনার দেখেন যে সাধারণত এসি টেসি করা যে রুম গুলা থাকে সেগুলোতে গ্লাস ডোর থাকে বা হচ্ছে গ্লাসের জানালা থাকে। সেগুলো যদি আপনি গ্লাসটা ভালো করে আটকায় দেন, দেখবেন যে আপনি রুমে কথাবার্তা লাউডলি বললেও কিন্তু বাইরে থেকে শোনা যায়। এর কারণ হচ্ছে আপনি কিন্তু বায়ু প্রবাহটাকে মোটামুটি অফ করে দিচ্ছেন। ফলে বায়ু যেহেতু সে মাধ্যমটা পাচ্ছে না ভালো করে, সাউন্ডটা আপনি ভিতরে করতেছেন কিন্তু বাইরে থেকে কিন্তু সাউন্ডটা ভালো করে বোঝা যাচ্ছে। এখন মনে করেন আপনি এটা দরজাটা খুলে দিলে আলো যে বায়ু প্রবাহ শুরু হয়ে যাবে। বায়ু প্রবাহ শুরু হলে আমাদের শব্দটা কি পাচ্ছে? মাধ্যম পাচ্ছে। মাধ্যম পাই বলে বায়ুর মাধ্যম দিয়ে আমার শব্দটা আমার রুম থেকে বাইরে যাইতে পারে। বিষয়টা বুঝছেন কি? অর্থাৎ শব্দের জন্য অবশ্যই কি লাগবে? মাধ্যম লাগবে। যেমন হচ্ছে এই প্রশ্নটা আসছিল যে চাঁদে যদি কোনো বিস্ফোরণ হয় আপনি কত সেকেন্ড পরে শব্দটা শুনতে পারবেন? এখন প্রশ্ন স্যার হচ্ছে শোনা যাবে না, যে শোনা যাবে না। কেন শোনা যাবে না? কারণ চাঁদে তো স্যার বায়ুমণ্ডলে ওখানে নেই। তো বায়ুমণ্ডল নেই। জি স্যার, কোনো মাধ্যম নেই। এবার প্রসঙ্গত আরেকটা কথা আছে বলি, আপনি যে মাধ্যমটা ব্যবহার করবেন সেটা হইতে হবে স্থিতিস্থাপক। কি হইতে হবে বলেন তো? স্থিতিস্থাপক। আমি একবার সিম্পলি বলছি, স্থিতিস্থাপক বিষয়টা আমি বুঝাই। আপনি মনে করেন একটা রাবার, আপনি রাবারকে টান দিলে এটা লম্বা হচ্ছে, আপনি ছেড়ে দিচ্ছেন সে আবার আগের জায়গায় চলে আসতেছে। আপনি একটা ইয়েকে, ওই যে লোহাকে আপনি কি টেনে এভাবে লম্বা করতে পারবেন? ওকে হ্যামার করে লম্বা করতে হবে। ছেড়ে দিলে কি সে আবার আগের জায়গায় আসবে? আসবে না। সেরকম হচ্ছে আমার যে মাধ্যমটা লাগবে সেটা স্থিতিস্থাপক হইতে হবে, অর্থাৎ ইলাস্টিক হইতে হবে। তাকে আপনি ইয়ে করবেন, প্রসারণ করবেন, সে প্রসারিত হবে, ছেড়ে দিলেন আবার আগের জায়গায় চলে আসবে। এটা কেবল হচ্ছে স্থিতিস্থাপক মাধ্যম। যেমন বায়ু, এটা কিন্তু একটা স্থিতিস্থাপক মাধ্যম। কেন বলেন তো? আপনার একসময় এক এক জায়গায় বায়ু প্রবাহ বেশি থাকে, যেমন ঘূর্ণিঝড় হলে বায়ুর ব্যাপক প্রবাহ থাকে। আবার এক এক সময় দেখবেন যে মনে হচ্ছে বায়ু মানে বাতাস নাই একেবারে, অর্থাৎ বায়ু প্রবাহ কম থাকে। অর্থাৎ বায়ুটা কি হয় যে এটা প্রসারিত হইতে পারে, এটি আবার সংকুচিত হইতে পারে। এখন আপনি একটা সাউন্ড তৈরি করবেন, দেখবেন আপনারা এমন এমন হয়। মনে করেন আমি স্পিকার দিয়ে বুঝাইছিলাম, আপনি এখানে একটা স্পিকার রাখলেন, স্পিকারটা হঠাৎ করে চালু করলেন, এখানে একটা মনে করেন আপনি খাতার একটা পেজ রাখলে দেখবেন যে আপনি স্পিকারটা চালু করছেন তো এখান থেকে তরঙ্গটা এখানে যাবে, এখান থেকে তরঙ্গটা একটা আঘাত করবে কাকে বলেন তো? আঘাত করবে এই কাগজটাকে, ফলে কাগজটা নড়ে উঠবে। উঠবে কিনা বলেন তো? এটা তো আপনারা দেখছেন অবশ্যই। জি স্যার। জি উঠবে। Okay. অর্থাৎ এটা নড়ে উঠবে। এখন নড়ে উঠবে কেন বলেন তো? কারণ এর মাঝখানে কি আছে বলেন তো? মাঝখানে বায়ু আছে। তাহলে বায়ুটা কি এখন প্রসারিত হচ্ছে না সংকুচিত হয়েছে বলেন তো? প্রসারিত। সংকুচিত Okay. হয়েছে। হ্যাঁ, আমি বলি, আপনি তো প্রেশারটা দিলেন, দেওয়ার পর এটা এখানে আঘাত করলো, আঘাত করলে প্রথমে সংকোচন হবে। সংকোচন হলে সে সামনেরটাকে আবার ধাক্কা দেবে, সামনেরটাকে ধাক্কা দেবে, সামনেরটাকে ধাক্কা দেবে। অর্থাৎ এই সংকুচিত হয়ে ওকে ধাক্কা দিলে এটা সামনের দিকে মুখ করে যাওয়ার চেষ্টা করে। অর্থ হচ্ছে সংকোচন হয়ে এটাকে একটা ফোর্স প্রয়োগ করে। বিষয়টা বুঝছেন কি? ঠিক আছে, এবার আসেন হচ্ছে আমার তাপমাত্রার বিষয়টা বলি। তিনটা শব্দ আমরা পাবো, তিনটা। প্রথম হবে তাপমাত্রা। আগে এই জিনিসটা জেনে রাখবেন যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত ডিগ্রি? 0 ডিগ্রি। আগে আমি আরেকটা কথা বলি। আমাদের যে নর্মাল টেম্পারেচার বলা হয়, অর্থাৎ এই যে আমরা বলি যে এখন গরম লাগতেছে, ঠান্ডা লাগতেছে, মূলত বা তাপমাত্রা বেশি, তাপমাত্রা কম, সেটাকে আমরা একটা তাপমাত্রা হাতে দিয়ে বিচার করি। সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ডিগ্রি? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, অর্থাৎ এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হলে আপনি বলবেন যে আজকে তাপমাত্রা বেশি, এর নিচে হলে বলবেন তাপমাত্রা কম। এটাকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার বা আদর্শ তাপমাত্রা। খুবই ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে কত ডিগ্রি? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে বুঝতে পারতেছেন নর্মালি যে পরিবেশটা থাকে সেখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। এখন দেখেন আপনি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আপনি হিসাব করতেছেন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুর গতি হচ্ছে 332 মিটার/সেকেন্ড। এটা মানে পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ড। অর্থাৎ হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতি সেকেন্ডে বায়ু যায় হচ্ছে 332 মিটার। বিষয়টা বুঝছেন কিনা? আমাদের 1000 কিলোমিটার হচ্ছে 1 মিটার, সরি 1000 মিটার হচ্ছে 1 কিলোমিটার। তেমনি হচ্ছে দেখেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ু প্রতি সেকেন্ডে যার হচ্ছে 332 মিটার/সেকেন্ড। এখন দেখেন আপনি তাপমাত্রা বাড়াচ্ছেন, এখন আসছে হচ্ছে
এটা 0 ডিগ্রি ছিল, তো এখন আপনি করলেন হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তখন আমার গতিটা বাড়বে, হয়ে যাবে 332.6, 332.6 মিটার পার সেকেন্ড। তাহলে বলেন তো যে আমার আসলে কতটুকু গতির পরিবর্তন হয়েছে? আমি তাপমাত্রা বাড়াইছি কত ডিগ্রি? 1 ডিগ্রি। 0.6 0.06, স্যার 0.6 1 ডিগ্রিতে 0.6 বলছে। প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানোর জন্য আপনার শব্দের গতি বাড়বে হচ্ছে 0.6, 0.6 মিটার পার সেকেন্ড। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলেন? আপনি তাপমাত্রা জি, যত স্যার। বাড়াবেন, জি আপনি তাপমাত্রা যত বাড়াবেন তত শব্দের বেগ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? ওকে, এবার আসুন হচ্ছে জি স্যার। বিষয়গুলো। বিষয়গুলো এটা একটু আমি একটু জটিল করে বলবো, আপনারা একটু রিয়েলাইজ করলে বুঝবেন। বিজ্ঞান তো রিয়েলাইজেশনের বিষয়, একটু বুঝবেন। আচ্ছা, আর্দ্রতা বিষয়টা বলি। আপনারা আর্দ্রতা বুঝেন কিনা বলেন তো? আর্দ্রতা ইংলিশ কি জানেন, কি বলতে পারবেন? হিউমিডিটি। আর্দ্রতা ইংলিশ হচ্ছে হিউমিডিটি। আর্দ্রতা ইংলিশ এটা আমার ইয়ের বাইরে, কিন্তু আমি বেসিক কনসেপ্টের জন্য বলি, এটা বলার প্রয়োজন নাই, তবু আমি একটু বলে রাখি আর কি আপনাদের জানার জন্য। আপনি একটু রিয়েলাইজ করলে বুঝতে পারবেন। আচ্ছা, মনে করেন আমার এখন দিনের বেলা তাপমাত্রা মোটামুটি ছিল, রাতের বেলা হঠাৎ দেখলেন যে ঠান্ডা পড়া শুরু করছে, এবং রাতের বেলা যখন ঠান্ডা পড়া শুরু করছে আপনি সকালবেলা উঠে গিয়ে দেখবেন যে আমার রাস্তার মধ্যে কুয়াশা, ঘাসের মধ্যে কুয়াশা পড়ে গেছে। এই যে কুয়াশাটা বলে তাপমাত্রা আপনার কমছে না বাড়ছে বলেন? রাতের বেলা আমি কি বলছি, তাপমাত্রা কমছে না বাড়ছে? স্যার কম ছিল রাতে। এর কুয়াশা আছে। এমন যদি হয় যে আপনার দিনের বেলা তাপমাত্রা ছিল হচ্ছে কম, রাতের বেলা তাপমাত্রা বেশি, পরের দিন কিন্তু আপনি কুয়াশা দেখবেন। এটা কেন হয় আমি বিষয়টা বলি। মনে করেন আপনি আপনি এখানে একটু বায়ু আছে, এই অঞ্চল এখানে একটু বায়ু আছে, এই বায়ু, ওকে। এই বায়ুতে সাপোজ হচ্ছে আপনার এখন 1 লিটার, কত লিটার আছে? 1 লিটার পানি আছে, বা 1 লিটার জলীয় বাষ্প আছে। এই বায়ুতে 1 লিটার জলীয় বাষ্প আছে, ওকে। এখন এই 1 লিটার জলীয় বাষ্প দিয়ে এটা সম্পূর্ণ অবস্থা আছে, মানে এটা নিতে পারবে না, 1 লিটারই নিতে পারবে, এর বেশি সে নিতে পারবে। এখন আপনি কি করলেন যে রাতের বেলা আপনার তাপমাত্রা বেড়ে গেছে, ধরলাম যে রাতের বেলা আপনার তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা বাড়লে এই যে বায়ুটা আছে, বায়ুটা কিন্তু প্রসারিত হয়। তাপমাত্রা বাড়লে বায়ুটা প্রসারিত, আপনি দেখবেন নিম্ন চাপগুলো সাধারণত কোন সময় হয়? গ্রীষ্মকালে হয় না? হঠাৎ করে নিম্ন চাপ হয়, শুনছিলেন? এই যে বলি যে নিম্ন চাপ হয়েছে, ফলে ঘূর্ণিঝড় আসতে পারে, শুনছেন কি? জি স্যার। জি স্যার জি। নিম্ন চাপ বিষয়টাকে বলি, নর্মালি এক জায়গায় চাপ বেশি ছিল, হঠাৎ করে এক জায়গায় তাপমাত্রা বেড়ে গেছে, ফলে বায়ুটা হালকা হয়ে গেছে, এখানে চাপটা কমে গেছে। এখন বায়ুর ধর্ম কি? মনে করেন আপনার এখানে চাপ বেশি আছে, এখানে চাপ বেশি, পার্শ্ববর্তী একটা এলাকায় চাপ বেশি, এখানে চাপ বেশি কিন্তু এখানে কম। অটোমেটিক বায়ু কি করবে, এখান থেকে অটোমেটিক বায়ুটা এদিকে আসার চেষ্টা করবে, ফলে এখানে যত চাপ কম হবে বায়ু এখানে তত দ্রুত আসবে, তখন তাকে আমরা বলি ঘূর্ণিঝড়। তাকে আমরা কি বলি? ঘূর্ণিঝড় বলি। বা হচ্ছে আমরা বলি যে নিম্নচাপ হয়েছে, ফলে জোরে বাতাস হইতে পারে। উচ্চতা। কেন বাতাস হচ্ছে বলেন তো? ওই বাতাসটা যেখানে চাপ বেশি ছিল, চাপ বেশি থেকে কোথায় চলে আসছে? কমে চলে আসছে। এগুলো একটু শুনে রাখেন। এখন দেখেন আমি বলছি এখানে আপনার এতটুকু বায়ু আছে, তার মধ্যে 1 লিটার জলীয় বাষ্প আছে, এটা এতটুকুই নিতে পারবে, বেশি নিতে পারবে না। এখন আপনি হঠাৎ করে তাপমাত্রা বাড়ায় দিলেন, বাড়াইলে বায়ুটা কি প্রসারিত হবে না সংকুচিত হবে? কিন্তু প্রসারিত হবে। ভেরি গুড। অর্থাৎ আপনি তাপমাত্রা বাড়লে বায়ু কি হবে? প্রসারিত হবে। দেখেন এটা এতটুকু ছিল, তো এটা এখন আরো ছড়াই গেছে। এখন দেখেন আগে যেখানে 1 লিটার দিয়ে এটা সম্পূর্ণ ছিল, এখন কি 1 লিটারে হবে? নাকি আরো বেশি লাগবে? আরো লাগবে। স্যার আমি বিষয়টা বুঝি নাই, সংকুচিত আর প্রসারিত হওয়ার ব্যাপারটা আমি বুঝি নাই স্যার। ওই যে আচ্ছা, বায়ু প্রবাহের কথা বলতেছে, আবার জি স্যার। ওয়েট। নরমালি স্যার যদি উচ্চ চাপ হয় সেক্ষেত্রে নিম্ন চাপ সৃষ্টি হয়, তাপ যদি বেশি তাহলে চাপ কম, আবার চাপ বেশি হলে তাপ কম, এটা বিপরীত ধর্মী সেটা জানি, কিন্তু সংকুচিত আর প্রসারিত হওয়ার ব্যাপারটা বুঝতেছি না। ওই যে নিম্নচাপের বিষয়টা বলি, আমি বলি আপনার এখানে মনে করেন কোনো কারণে চাপটা কমে গেছে, বাইরের যে চাপ নর্মালি সেটা কমে গেছে, কিন্তু পার্শ্ববর্তী এলাকায় চাপ কিন্তু বেশি আছে।
ফলে এটা যদি কমে যায়, এটা তো বেশি আছে, তখন কি হয়, বায়ুটা বেশি থেকে কমের দিকে চলে আসে। আপনারা যারা সায়েন্সে পড়ছেন তারা এখন প্রক্রিয়া শুনছিলেন যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়। অর্থাৎ হচ্ছে এখানে তো বেশি আছে চাপটা, সেই চাপটা এখান থেকে এখানে চলে আসবে। এখানে তো নিম্ন চাপ ছিল, এটাকে সে কাভার করার জন্য এখানে চলে আসবে। ফলে এখানে বায়ুর একটা প্রবাহ তৈরি হবে, যাকে আমরা বলি যে ঝড়ো বাতাস বা হচ্ছে ঘূর্ণিঝড়, এগুলো বলে থাকি। এখন আমি যেটা বলতেছিলাম যে আপনার এখানে এতটুকু বায়ু আছে, এই এতটুকু বায়ু আছে, এই বায়ুর মধ্যে 1 লিটার জলীয় বাষ্প আছে, এটা দিয়ে এটা সম্পূর্ণ অবস্থায় আছে। এই যে সম্পূর্ণ অবস্থায় জলীয় বাষ্পটা আছে, এখন আপনি তাপমাত্রা বাড়ালেন, তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে বায়ুটা কি হবে, প্রসারিত হতে শুরু করবে। তাপ দিলে বায়ু প্রসারিত হয়, তাপ দিলে বায়ুর আয়তন বাড়ে। এখন এটা তো আয়তন বাড়তেছে, ফলে এটা কি পর্যন্ত ছড়াই গেছে, এটা ছড়ে গেল, এটা প্রসারিত হয়ে গেছে। আগে যেখানে 1 লিটার পানি দরকার ছিল, জলীয় বাষ্প ছিল, এখন কি 1 লিটার হবে না কি আরো বেশি লাগবে, এটা বলেন। স্যার বেশি লাগবে এখন। এখন আয়তন তো বাড়ছে, তাই না? এখন এই গ্লাসে পুরাইতে যতটুকু পানি লাগবে, এই গ্লাস পুরাইতে আরো বেশি পানি লাগবে। জি স্যার। এটা আয়তন কম না বেশি? কম স্যার। এটা আয়তন বেশি, তাই তো? এটার আয়তন যত কম আর এটার বেশি। জি স্যার। যেহেতু আয়তন কমবে, সেখানে আমার জলীয় বাষ্প বেশি লাগবে। তাহলে এই যে জলীয় বাষ্প বেশি লাগতেছে, তখন আপনি বলি যে বায়ুর আর্দ্রতা কম। আর্দ্র মানে কি বলেন তো? ভেজা, বায়ুটা ভেজা কম। এখন খেয়াল করেন, রাতের বেলায় উল্টা কাজটা হলো, তাপমাত্রা কমে গেছে। তাপমাত্রা কমলে এটা কি প্রসারিত হবে না সংকুচিত হবে? উল্টাটা হবে না? আপনি তাপমাত্রা বাড়াইছেন বলে এটা প্রসারিত হচ্ছে। এখন আপনি তাপমাত্রা স্যার হবে না সংকুচিত হবে। দেখেন, সংকুচিত হয়েছে, আপনি তো 1 লিটার সংকুচিত হবে। সে এখন যখন প্রসারণ করছিলেন, তাপমাত্রা বাড়াইলে যখন প্রসারণ করছিলেন, 1 লিটার পানি দিতে হবে না, তখন সে মনে করেন আরো হাফ লিটার নিল, মনে করেন 0.5 লিটার সে নিয়ে নিল পানি। তাহলে এখন টোটাল এখানে এই বায়ুতে পানির পরিমাণ কত আছে বলেন? 1.5 1.5 লিটার। লিটার। এখন আপনি রাত্রে তো তাপমাত্রা কমে গেছে, কমে গেলে আপনার এই জিনিসটা তো আর নাই, এটা আয়তন কমে গেছে। এই আয়তনে সর্বোচ্চ কতটুকু নিতে পারতো বলছিলাম? 1 লিটার। 1 লিটার। 0.5 লিটার, 1.5 লিটার। আপনার বেশি আছে কতটুকু? 0.5 লিটার আপনার পানি বেশি আছে। 0.5 এটাই কি সকালবেলা সেচ হিসেবে ঝরে পড়ে। বিষয়টা বুঝছেন কিনা? ওই 0.5 লিটার। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? এবার আসলে হচ্ছে আমরা একটু আগে বলছিলাম ইম্পর্টেন্ট কথা, যেটা একটু আবার রিপিট করি, সেটা হচ্ছে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ার জন্য আমার শব্দের গতিবেগ বাড়ে 0.6 মিটার পার সেকেন্ড। এখন দেখেন, সামনে যে পরীক্ষাগুলো হবে, ওটা আপনি বুঝতে পারতেছেন যে নতুন করে সবকিছুই হবে। সেজন্য পরীক্ষার প্রশ্নটা হয়তো আগের মতোই থাকবে, কিন্তু কিছু জায়গায় টেকনিক্যালি একটু ডিফারেন্ট করে দেবে। যেমন হচ্ছে আমি বলি, আপনার এককটাই ব্যবহার, আপনি জানেন যে 0.6, এখন আপনার ওখানে লেখা আছে কিলোমিটার পার সেকেন্ড। এখন আপনি তো দেখলেন যে 0.6 ক নাম্বার অপশনে আছে, আমি দাগাই দিই, কিন্তু বাসায় এসে দেখলেন যে আপনি এককটা তো দেখলেন না, এককটাকে এখানে স্যার, কিলোমিটার লেখা আছে। মিটার পার সেকেন্ড, কিলোমিটার এখানে হবে না এটা তো স্যার, এখানে তো মিটার লেখা পার আছে সেকেন্ড হবে আর কিলোমিটার, কি এখানে। মিটার পার সেকেন্ড হবে। সুতরাং এই অপশনগুলো দেখে রাখেন। আমার অ্যান্সার কিন্তু হবে 0.6 মিটার পার মিটার পার সেকেন্ড। ওকে। এবার জি স্যার। যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বলি, আপনাকে আমি 3টা মাধ্যম দিলাম। জান্নাত আপা, আপনি কথা বলাতে অনেক সময় স্যারের ছবি দেখা যায় না, একে সবাই বুঝি কথাটা কম বলি। আমিও সেম প্রবলেমটাই ফেস করতেছি, কথা বললে স্ক্রিনটা হচ্ছে কি হয়ে যায়, ডার্ক হয়ে যায়। স্যার আপনার এখান থেকে আপনার প্রোফাইলটা পিন করে দেন, অথবা আপনারা সবাই স্যারের প্রোফাইলটা পিন করে দেন। দেখেন পাশে 3 ডট অপশন আছে, সেখান থেকে স্যারের প্রোফাইলটা পিন করে দেন, তাহলে অন্য কেউ কথা বলে তার প্রোফাইল শো করবে না। বুঝলাম না, বুঝলাম না। পার্টিসিপেন্ট দেখেন ওইখানে উপরে উপরে বা সাইডে দেখেন, পার্টিসিপেন্ট যারা আছেন বা যারা যারা ক্লাস করতেছেন সবার পাশেই দেখেন একটা 3 ডট অপশন আছে, ওখানে থেকে
পিন করার অপশন যায়, মানে আপনি যাকে দেখতে চান তাকে পিন করতে পারবে। তো এখানে সবাই আমরা স্যারের যে প্রোফাইলটা আছে সেখানে পাশে 3 ডট থেকে স্যারকে পিন করে দিই, তাহলে স্যারের ক্লাসেই দেখতে পারবো অন্য কেউ কথা বললে। ওকে স্যার, আপনি কন্টিনিউ করেন। ওকে, এবার বলি, খুবই ইম্পর্টেন্ট, এটা আজকে এখন শিখা হয়ে যাবে। সেটা হচ্ছে দেখেন, আমার যে বায়ুটা আছে, আমার যে শব্দটা আছে, শব্দটা কোন মাধ্যমে খুবই স্পিডে যাবে। দেখেন এখানে লেখা আছে, লোহাতে কত লেখা আছে, 5221 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আপনি লোহাতে যদি কোনো শব্দ করেন, তাহলে সেই শব্দটা প্রতি সেকেন্ডে যাবে 5221 মিটার, প্রতি সেকেন্ডে যাবে লোহাতে যদি কোনো সাউন্ড করেন। অর্থাৎ আপনি লোহার একটা বড় একটা নল নিলেন, সেটা আপনি এক জায়গায় একটু সাউন্ড করলেন, সেটাই এত স্পিডে যাবে, 5221 মিটার পার সেকেন্ড স্পিডে যাবে। অন্যথায় আপনি যদি পানিতে কোনো সাউন্ড করেন, পানিতে মনে করেন একজন পানিতে ডুব দিয়ে আছে, আপনি একটা ঢিল মারলেন, সে কিন্তু নিচ থেকে, আপনি ডুব দিয়ে অবস্থায় থাকলে কিন্তু আপনি উপর যে ঢিলটা পড়ছে, আপনি কিন্তু সাউন্ডটা শুনতে পান। তখন দেখেন কত স্পিডে ওরাই এমনিতেই শোনে না, কথা কয়নি আমার মনে হয় জীবনে হয়তো কাছে এটা মিটে দাও টাকা হ্যাঁ পয়সা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ওই জন্য কথা মিটানি। ওকে দেখেন, লোহাতে যাবে হচ্ছে 5221 মিটার পার সেকেন্ড গতিতে, পানিতে যাবে 1450 মিটার পার সেকেন্ড গতিতে, আর বায়ুতে যাবে হচ্ছে 332 মিটার পার সেকেন্ড গতিতে, মিটার পার সেকেন্ড। সুতরাং দেখেন, এটা মনে রাখতে হবে যে লোহাতে কতটুকু যায়, 5221 মিটার পার সেকেন্ড, পানিতে যায় 1450 মিটার পার সেকেন্ড, তারপর দেখেন আর বায়ুতে যাবে হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এখন দেখেন এই প্রশ্নটা একটা সিম্পল প্রশ্ন, আপনি এটা কয়েকবার পড়লে আপনার এমনি মনে থাকবে অপশন দেখে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই প্রশ্নটা ডিফারেন্ট ভাবেও আসতে পারে, এবং কোনো একটা অঙ্কের পরীক্ষার সময় তো আসছিল। আমি আপনাকে বুঝাই বলি বিষয়টা কেমন। আপনাকে যদি বলে যে বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ কত গুণ বেশি, বলেন তো? 4 গুণ স্যার। প্রায় 4 গুণ, তবে এটাকে হিসাব করা হচ্ছে 4.5। কত গুণ করা হয়? 4 বা 4.5 গুণ। কত করা হয়? 4.5 গুণ। অর্থাৎ বায়ু অপেক্ষা পানিতে গতিবেগ 4.5 গুণ বেশি। ওকে, এখন দেখেন, যদি বলা হয় আপনাকে, এটা একটু হিসাব করেন তো, যে বায়ু অপেক্ষা এটা হচ্ছে এখানে, এটার সাপেক্ষে এটা 4.5 গুণ। আপনার যদি বলা হয় এটার সাপেক্ষে এটা কত গুণ, তাহলে কত গুণ বলতেন বলেন? স্যার 15 গুণ। ভেরি গুড, 15 গুণ। ওকে, কত গুণ হবে? 15 গুণ। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ 4.5 গুণ বেশি, বায়ু অপেক্ষা লোহাতে শব্দের বেগ 15 গুণ বেশি। এখন দেখ, এটা আপনার মনে রাখার একটা কৌশল আমি শিখিয়ে দিচ্ছি। পানিতে কত লেখা আছে বলেন তো? 1450 আছে কিনা বলেন তো? এখানে একটা পয়েন্ট দেন, কত গুণ আছে? 4.5 গুণ। মনে থাকবে তো? বিষয়টা বুঝছেন? জি ওকে, এখানে 1450-এর মধ্যে কিন্তু আপনার ক্লুটা আছে, 4.5, 4.5 আছে কিনা বলেন? 4.5 গুণ বেশি বায়ু অপেক্ষা। আপনি যদি এখানে কত গুণ বেশি দেখেন, 1 আর হচ্ছে 5, 15 গুণ। 1 আছে, 5 আছে, লাস্টে দুইটা নিলে হবে 15 গুণ। এটা জাস্ট কৌশল মনে রাখা আর কি, যদি বেঁচে যান, ভুলে যান, এইটা দিয়ে মনে রাখতে পারবেন। 15 গুণ আর একটা হচ্ছে 4.5 গুণ, এটা মনে রাখলেই হবে। এবার হচ্ছে আমরা ইয়েতে যাই, নিচেরটায় আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনাকে এই প্রশ্নটা, এই প্রশ্নটা, এটাকে আপনার ইয়েতে আসতে পারে, আরেকভাবে আসে। এটা আসছিল কিন্তু অপশন অনেক জায়গায় ভুল দেওয়া ছিল, আমি একটু হিসাবটা করে আপনাকে দেখা দিচ্ছে। এখানে আসছে হচ্ছে বললো 332 মিটার পার সেকেন্ড। এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড জন্য বলছিলাম, কেউ বলতে পারবেন? কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা? 0 ডিগ্রিতে স্যার, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন আপনাকে যদি বলে এককটা, এটা যদি দেয়, এককটা যদি আপনাকে দেয় কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাবে, এটা বের করতে পারবেন কি? একটু ট্রাই করেন তো। মানে এটা এখন যদি একটু প্র্যাকটিস করে ফেলেন, পরীক্ষা হলে আপনি যে কোনোটাই অ্যান্সার করে ফেলতে পারবেন। এগুলো কিন্তু শোনেন, এগুলো কিন্তু মানসিক দক্ষতার বিষয়, এগুলো মানসিক দক্ষতাতে আসে, প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতে পারবেন। একটু বের করার চেষ্টা করেন তো, কত হতে পারে? 757। হুম, স্যার 757 কিলোমিটার। ওই যে আমি বলি বিষয়টা আপনারা পারবেন সবাই। দেখেন এটা আছে কি বলেন তো? মিটার আছে না?
মিটারে আছে, এটা কিলোমিটার করলে দশমিক দিতে হবে। এটা তো মিটার আছে তাই না, এটাকে আপনি নিতে হবে কিলোমিটারে। তাহলে মিটার অপেক্ষা কিলোমিটার, এটাকে আপনি কত দিয়ে ভাগ দিতে হবে বলেন তো? আপনি ভাগ দিতে হবে হচ্ছে 1000 দিয়ে। লাভ 1000 কিন্তু কোথায় চলে গেছে? কিলোমিটারে চলে গেছে। এবার দেখেন এটা হচ্ছে প্রতি সেকেন্ডে এটা। এখন আমাদের 1 ঘন্টা কত সেকেন্ডে হয় বলেন? 3600 সেকেন্ড। 36 গুণ করে নেন, 36 সেকেন্ড। তারপর আপনার কিন্তু কিলোমিটার আওয়ার চলে আসে, কিন্তু সমস্যা হচ্ছে প্রশ্নটা কিলোমিটার আওয়ারে আসেনি, প্রশ্ন আসছে মাইল পার আওয়ার। প্রশ্ন আসছে মাইল পার আওয়ার, কত মাইল যাবে। মানে কত মাইল যাবে বললে দেখেন আপনাকে কিলোমিটার এবং মাইলের যে হিসাবটা সেটা জানতে হবে। একটু লিখে রাখেন যদি কারো ইয়ে থাকে, যে 1 মাইল ইকুয়াল 1.6 কিলোমিটার। এখানে আমি ফ্র্যাকশন আছে, আমি লিখলাম না, এটা লিখলাম 1 মাইল সমান 1.6 কিলোমিটার। তাহলে দেখেন আপনার এখানে কিলোমিটার এককে আছে, এখন আপনি এটাকে মাইলে নেবেন, তাহলে কি করতে হবে, এটাকে আবার টোটাল যে আসছে সেটাকে আবার 1.6 দিয়ে ভাগ দিয়ে দেবেন। গুণ করতে লাভ। ওকে, এবার দেখেন আপনাদের আগের বইগুলোতে যে হিসাবটা দেওয়া ছিল সেটা হচ্ছে 757। আপনি ক্যালকুলেশন করলে দেখবেন এরকম কিছু জিনিস আছে যে 742 বা এরকম সামথিং আসে, অথবা আপনি আরেকটা অপশনও থাকে 747। তাহলে আপনি 747 কে দিতে পারি আপনি, কিন্তু ম্যাক্সিমাম আগের যে প্রশ্নগুলো সেখানে 757 অ্যান্সার দেওয়া আছে। নিজের একটু হিসাব করে দেখবেন, দরকার হলে আমাকে আগামী ক্লাসে বলবেন, আমি আবার একটু ট্রাই করবো আপনাকে করে দেওয়ার জন্য। এবার আসলে হচ্ছে আপনাকে যদি বলা হয় যে কোন মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম, আমি আবার বলি বিষয়টা বলি, এটা রিভাইজ। লোহাতে হচ্ছে কত 5221 মিটার পার সেকেন্ড, যদি বলে পানিতে কত 1450 মিটার পার সেকেন্ড, বায়ুতে কত 332 মিটার পার সেকেন্ড। এখন আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম, বলেন? স্যার বায়ুর মাধ্যমে। বায়ুতে। বায়ুতে। এটা তো আপনি এখান থেকে দেখে বলতেছেন তাই না। এখন আমি আপনাকে একটা ইয়ে বলি, মনে আছে আমরা এই শব্দ শুরু করার আগে বলছিলাম যে শব্দ প্রবাহিত হইতে হইলে, শব্দ তরঙ্গ প্রবাহিত হইতে হইলে অবশ্যই মাধ্যম লাগবে এবং মাধ্যমটা স্থিতিস্থাপক হইতে হবে। মাধ্যম ছাড়া কি শব্দ যাতায়াত করবে? নো স্যার। তাহলে আমি যদি শূন্য মাধ্যম দিই, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে শূন্য গতিবেগ। তাহলে শূন্য মাধ্যমে কি শব্দ তুলবে? শব্দ শোনা যাবে না স্যার। না স্যার। শোনা যাবে। শূন্য মাধ্যম হচ্ছে শূন্য গতি। তাহলে আপনার যদি প্রশ্ন করা হয় যে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম, আপনি বলবেন শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমকে আমরা আবার বলি ভ্যাকুয়াম। কি বলি? ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম মানে হচ্ছে শূন্য মাধ্যম। ক্লিয়ার কিনা বলেন? তাহলে প্রশ্নটা দেখে অ্যান্সার করা যাবে না যে শূন্য জি। মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম। কিন্তু যদি শূন্য মাধ্যম না থাকে তখন কিন্তু আপনি কি দাগাবেন বলেন তো? বায়ু দাগাবেন। অপশনে শূন্য মাধ্যম না থাকলে কি দাগাবেন? বায়ু। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? ওকে, স্যার তাহলে আমরা, হ্যাঁ শূন্য মাধ্যমে তো গতি যাবে না, তাহলে শূন্য কেন আমরা দাগাবো? আচ্ছা বলি, বলে যে সবচেয়ে কম, এখন শূন্য কম নাকি 10 কম বলেন? অবশ্যই শূন্য কম, ভেরি সিম্পল, শূন্য কম। এখন দেখেন আপনি যদি শূন্য মাধ্যম বলে, যদি বলে যে নিম্নত কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম, অপশনে শূন্য মাধ্যমে আছে, বায়ু মাধ্যম আছে। বায়ু মাধ্যমে আমরা জানি 332 মিটার পার সেকেন্ড, আর শূন্য মাধ্যমে কত বলেন তো? শূন্য। 332 বেশি, অবশ্যই 332 বেশি। আমাকে প্রশ্নে চাইছে যে কোন মাধ্যমে সবচেয়ে কম, শূন্য কম, তাহলে আমি বলবো শূন্য মাধ্যমে কম। ক্লিয়ার হয়েছেন কিনা? স্যার এখানে তো বইগুলাতে আবার বায়ু মাধ্যম দেয়া আছে, কারণ শূন্য মাধ্যমে তো গতি, এই বললাম শব্দের গতি নেই। শূন্য মাধ্যম অপশনে থাকে তাহলে শূন্য মাধ্যম দাগাবেন, যদি শূন্য মাধ্যম অপশনে না থাকে তাহলে আপনি বায়ু মাধ্যম দাগাবেন। বিষয়টা বুঝছেন কিনা? স্যার উনি বোঝাতে চাচ্ছে শূন্য মাধ্যমে তো গতি নাই, যদি প্রশ্ন করা হতো যে কোন মাধ্যমে গতি নাই সেই ক্ষেত্রে শূন্য মাধ্যম হইতো, কিন্তু এখানে বলা হয়েছে কোন মাধ্যমে গতি কম। এখানে নাই এক জিনিস আর কম এক জিনিস, উনি বোঝাচ্ছে এটা। এই বলতেছি যে আপনার আসলে মানে এখানে ইয়েটা উইটনেসটা এখানে ঠিক করবে আর কি, যে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কেন এটা দাগান না, বায়ু কেন দাগাচ্ছেন, তখন আপনি যে প্রশ্ন করেন তাহলে আপনি বলবেন যে তাহলে বায়ু মাধ্যম, বায়ু না থাকলে তো শূন্য হবে। তাহলে বলেন আপনি, তখন আপনাকে সম্পূর্ণ প্রশ্ন যদি করে কেউ যে শূন্য কম নাকি 332 কম, তখন আপনি কিন্তু আর মানে ঠিক উত্তরটা দিতে পারবেন না। আমার তো মানে তখন এটা আপনার আসলে উইটনেস চেক করে, মানে আপনার কি বলে
আপনি উইটি কিনা সেই বিষয়টা চেক করে রাখবেন। যে আপনি যদি আবার শূন্য মাধ্যম থাকলে অবশ্যই শূন্য দাগাবেন। আর যদি বলে যে শূন্য থাকলে পূর্ণ মাধ্যম দাগাবেন, শূন্য কিন্তু থাকে না। যদি না থাকে তখন আপনি বায়ু মাধ্যম দাগাবেন। সেটা বুঝছেন কি? জি স্যার। জি স্যার, এটা কিন্তু এটা কিন্তু শোনেন, এটা কিন্তু আবার বলতেছি, এগুলো কিন্তু মানুষ প্রশ্ন একসাথে দুইটা পড়া হবে। এখন আপনাদের আমি একটা প্রশ্ন করে রাখি, যে একটা বিষয় বলি হচ্ছে, এটা বলতে গিয়ে যে আমরা একটু আগে দেখছিলাম যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে বায়ুর গতি, সরি, শব্দের গতি বাড়ে। তাপমাত্রা বাড়লে শব্দের গতি বাড়ে। তেমনি আরেকটা জিনিস বাড়লে শব্দের গতি বাড়ে, সেটা আর্দ্রতা। আপনার বায়ু যত আর্দ্র হবে তত বেশি আপনার শব্দের গতি বাড়বে। যেমন আপনি কোন সময় বায়ু সবচেয়ে বেশি আর্দ্র থাকে, কোন সময় সবচেয়ে কম আর্দ্র থাকে? একজন বলেন। স্যার বুঝি নাই, আবার প্রশ্ন করবেন। প্রশ্ন আবার বলি, কোন সিজনে বায়ু সবচেয়ে বেশি আর্দ্র থাকে, কোন season এ বায়ু সবচেয়ে কম আর্দ্র থাকে? স্যার বর্ষাকালে সবচেয়ে বেশি আর্দ্র থাকে। বর্ষাকালে সবচেয়ে বেশি আর্দ্র থাকে, আর হচ্ছে শীতকালে সবচেয়ে কম আর্দ্রতা থাকে। এবং শীতকালে বায়ুতে আর্দ্রতা মানে বায়ু কম ভিজা থাকে বলে শীতকালে কাপড় চোপড় তাড়াতাড়ি শুকায়। এটাও কিন্তু একটা প্রশ্ন। শীতকালে কাপড় চোপড় তাড়াতাড়ি কেন শুকায়? হচ্ছে শীতকালে বায়ুতে আর্দ্রতা কম। শীতকালে কেন ঠোঁট ফাটে? বায়ুতে আর্দ্রতা কম। বায়ু কি করে? বাইরে যায়, তখন সে কি করে যে আপনার দেহ থেকে, মাটি থেকে, পানি থেকে সব জায়গায় এসে বায়ু শোষণ করা শুরু করে দেয়। আমার কথা বুঝছেন কিনা? এখন দেখেন, তাহলে আমরা দুইটা নিয়ামক পাইছি যেটার উপর আমাদের শব্দের গতি ডিপেন্ড করে। একটা হচ্ছে তাপমাত্রা বাড়লে শব্দের গতি বাড়বে, কমলে শব্দের গতি কমবে। আবার আর্দ্রতা বাড়লে শব্দের গতি বাড়ে, আর্দ্রতা কমলে শব্দের গতি কমে। এখন আপনি যদি থেকে প্রশ্ন করা হয় যে কোন কালে, মানে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎ, এই যদি বলে কোন গতিবেগ সবচেয়ে বেশি থাকে, বলেন। বর্ষাকালে স্যার। বর্ষাকালে। কোন কালে সবচেয়ে কম থাকে যদি বলে? শীতকালে স্যার। পড়া শেষ, এখানে আর বেশি কিছু নাই। এবার আসলে হচ্ছে আমাদের এই সনিক একটা শব্দ, সনিক। এই সনিক শব্দ মনে রাখবেন, সনিক মানে কিন্তু হচ্ছে সনিক মানে কিন্তু শব্দ, সনিক মানে শব্দ। এখন দেখেন এই সনিক, সাউন্ড মানে আমরা শব্দ জানি, সাউন্ড মানে শব্দ। এই সনিক মানে কিন্তু আসলে একটা রেঞ্জ। এই সনিক 332 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সনিক। এটার চেয়ে যদি বেশি হয় তাহলে বলা হচ্ছে আল্ট্রাসনিক। কি বলা হবে? আল্ট্রাসনিক। এটার থেকে যদি কম হয় তখন 236 থেকে যদি কম হয়, শব্দের গতিবেগ থেকে যদি কম হয় অনুমিত গতি, তাকে বলা হচ্ছে ইনফ্রাসনিক। কি বলা হবে? ইনফ্রাসনিক। এই আল্ট্রাসনিক আরেকটা হচ্ছে ইনফ্রাসনিক। মনে থাকবে কিনা বলেন? স্যার আরেকবার বলেন, স্যার এটা একটু আরেকবার বলেন। আপনার প্রশ্ন একটা আসছিল প্রশ্ন যে বিমান চেয়ে বেশি গতিতে চলে, তা শুনছিলেন সুপারসনিক শুনছিলেন? কথা বোঝা যাচ্ছে না। সবাই সবাই একটু মিউট করে রাখেন, যখন কথা বলবেন শুধু তখন আনমিউট করবেন। আপনারা একটা শব্দ শুনবেন যে সুপারসনিক বিমান, শুনছেন কিনা? সুপারসনিক জি জি স্যার। স্যার, শুনছি। বলছে যে বিমানটা বাবা যে কোনো কিছু হোক, যে কোনো কিছু যদি শব্দের গতির চেয়ে বেশি গতিতে চলে, শব্দের গতি কত বলেন তো? 332 মিটার পার সেকেন্ড। এর চেয়ে যদি বেশি গতিতে চলে বায়ুতে, তাহলে তখন আপনি বলবেন তাকে সুপারসনিক। এটা যদি কোনো বিমান হয়, এই বিমানটা যদি শব্দের গতির চেয়ে বেশি গতিতে চলে, তখন আপনি তাকে বলবেন সুপারসনিক বিমান। তাকে বলবেন সুপারসনিক বিমান। যেমন হচ্ছে একটা বিমানের নাম আছে, এই বিমানের আগে বিগত বছর আসছে, তো সুতরাং এটা রিপিট হইতে পারে। সেটা হচ্ছে এই বিমানটা হচ্ছে কনকর্ড। কনকর্ড বিমানটা হচ্ছে সুপারসনিক। সুপারসনিক মানে কি বলেন তো? সে শব্দের গতির চেয়ে বেশি দ্রুত চলে। শব্দ প্রতি সেকেন্ডে কতটুকু যায়? 332 মিটার পার সেকেন্ড। আর আপনার সুপারসনিক বিমান এর চেয়েও বেশি গতিতে যায়, মানে প্রতি সেকেন্ডে 332-এর থেকেও সে বেশি দূরত্ব অতিক্রম করে। তাই তাকে হচ্ছে সুপারসনিক বিমান। উদাহরণটা পরীক্ষা আসতে পারে যে সুপারসনিক বিমানের উদাহরণ কি?
আপনি বলবেন কনকর্ড। এই এতটুকু জানলে হবে। এবার হচ্ছে আরেকটা ঘটনা বলি, এটা আপনারা জানেন, তবু একবার বলি। সেটা হচ্ছে আকাশে যদি বিদ্যুৎ চমকায়, তাহলে আপনি কি আগে আলো দেখবেন নাকি আগে শব্দটা শুনবেন? আগে আলো দেখা যাবে, কারণ আলোর গতিবেগ অনেক বেশি। এটাই তো। আর শব্দের গতি কম, কেন আলোর গতি বেশি? তাহলে আলোর গতিটা আমাদের জেনে রাখা আবশ্যক। আমার যতটুকু মনে আছে, কিলোমিটার সেকেন্ডে। আমি মানসিক দক্ষতায় এরকম একটা প্রশ্ন পাইছিলাম, বুঝছেন, যে এরকম যে আলোর গতি কতটুকু। এটা হচ্ছে এরকম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থ হচ্ছে দেখেন, 3-এর পরে আপনি কতটা শূন্য দেবেন? 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। ওকে, একটু বলি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 30 কোটি মিটার পার সেকেন্ড। বুঝছেন কিনা? প্রতি সেকেন্ডে আপনার শব্দ যায় মাত্র 332 মিটার পার সেকেন্ড। কিন্তু আপনার শব্দ যাচ্ছে, আলো যাচ্ছে কতটুকু? 3 × 10⁸ 10⁸ মানে 3 এর পরে আপনি 8টা শূন্য দিয়ে দিলে হবে। এত মিটার পার সেকেন্ড, এতটুকু মনে রাখলে হবে। তাহলে দেখেন, আপনার যখন বজ্রপাত হবে, তখন সেই সাউন্ড, আলোটা খুব স্পিডে আপনি দেখতে পাচ্ছেন, চলে আসছে আপনার চোখে, আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু সাউন্ডের স্পিডটা এত না, সাউন্ডটা আপনি জন্য পরে শুনতে পান। এই এতটুকু জানলে হবে, এর বেশি কিছু জানা দরকার নেই। এখানে দেখেন, এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা ইন্টারমিডিয়েট বইতে বিশাল মোটা একটা চ্যাপ্টার। তারপরে 9-10-এর বইতে এটা মোটা একটা চ্যাপ্টার। সুতরাং আপনার একটা কিছু জেনে আসলে কাজ নেই। কারণ হচ্ছে, ওই যে আমি যেটা বিশ্বাস করি আর কি, সেটা হচ্ছে আপনি বিসিএস পরীক্ষায় যদি আপনি সহজ প্রশ্ন ভুল না করেন, আমি আবার বলি, এখানে মান্নাদা আছে, উনি বলতে পারবে ভালো হয়, তবু আমি আমার একটা রিয়েলাইজেশন বলি। আপনি বিসিএস পরীক্ষায় সহজ প্রশ্ন যদি ভুল না করেন, তাহলে আপনি নিশ্চিত চান্স পাবেন, মানে আপনি টিকবেন। আর আপনি যদি কঠিন অ্যান্সার করতে গিয়ে, কঠিন ট্রাই করতে গিয়ে যে সহজগুলো ভুল করেন, তাহলে হবেন। অর্থাৎ হচ্ছে এই জন্য দেখবেন যে যারা বিসিএস কোয়ালিফাই করছে বা হচ্ছে যারা ভালো করছে, তারা ওনারা একই কথা বলে, যে কি বলে, যে পড়ার আগে জানতে হবে যে কি বাদ দিতে হবে, মানে কি কি আপনি না পড়লেও হবে। সুতরাং বিসিএস যেটা টার্গেট করে যে আপনাকে, মানে পণ্ডিত তারা নেবে না, তারা নেবে হচ্ছে যে আপনি মনে করেন একটা বিষয় একদিন যাবত একটা বিষয় পড়লেন, আরেকজন ব্যক্তি বিভিন্ন বিষয় একদিন পড়লেন, তাহলে দেখেন কার জ্ঞানটা বেশি হয়েছে বলুন তো। আপনি এক বিষয়ে অনেক বেশি দক্ষ হয়ে গেছেন, তো উনি অনেক বিষয় জানতে পারেন। তাহলে কাকে পছন্দ করা উচিত বলে আপনি মনে করেন? আমার কথাটা বোঝা গেছে? স্যার, এটা বিশেষজ্ঞ সাধারণজ্ঞের মতো হয়ে গেল না? মানে যিনি একটা বিষয়ে পুরোটা স্যার, জ্ঞান নিল, উনি বিশেষজ্ঞের মতো হলো, আর যিনি সব কয়টা থেকে অল্প অল্প করে নিল, উনি হচ্ছে সাধারণজ্ঞের মতো, সবকিছুতে ওনার বেসিকটা। আচ্ছা, basic আছে। আচ্ছা বলি, এখন দেখেন বিষয় হচ্ছে কি, ওই যে যারা মেডিকেলে পড়ে, ওনারা কিন্তু হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, সবগুলা বিষয় মোটামুটি মনে করেন আপনার কার্ডিওলজি বা হচ্ছে মনে করেন অপথেলমোলজি বা হচ্ছে, মানে সবগুলা মোটামুটি উনি জানেন, সবগুলোই মোটামুটি ইনিশিয়াল ধারণা দেওয়া হয়। এরপরে কিন্তু ওনাকে স্পেশালাইজড করা, অর্থাৎ হচ্ছে বিসিএস এ এমন মানুষকে পছন্দ করবে, এমন প্রার্থীকে পছন্দ করবে, যিনি হয়তো একটা বিষয়ে অনেক বেশি দক্ষ না, কিন্তু উনি মোটামুটি সকল বিষয়ে ওনার মোটামুটি ধারণা আছে। সকল বিষয় বলতে আমরা তো সকল বিষয়ে জানা সম্ভব, যা দরকার সকল বিষয়ে ধারণা আছে। এবার আপনি যখন সার্ভিসে থাকেন, তখন আপনাকে স্পেশালাইজ হওয়ার সুযোগ করে দেবে, বুঝছেন? সেই জন্য হচ্ছে বিসিএস এমন ভাবে সহজ প্রশ্ন ভুল না করলে আপনি চান্স পাবেন। সব প্রশ্ন ভুল না করার নিয়ম হচ্ছে এটা, কোনো বিষয়ে আপনার ভালো করার দরকার নেই, যতটুকু আপনার জানা দরকার, না হইলেই নয়, ঠিক ততটুকু জেনে যাওয়া উচিত। তো এটা আমার রিয়েলাইজেশন, এরা আপনাকে ভালো বলতে পারবে। এবার চলে আসলে হচ্ছে বেশিক্ষণ ক্লাসে স্যার, ওই আপনি এখানে সনিক নিয়ে যেটা বললেন শব্দ, এখানে সুপারসনিক আর হচ্ছে আল্ট্রাসনিক, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? সনিক এখন আসবে না, আল্ট্রাসনিকটা আমি পরে আসছি, আমি জাস্ট আগে বললাম আর কি। হ্যাঁ, আল্ট্রাসনিকটা আমি একটু পরে আসতেছি, বলতেছি। আচ্ছা, সুপারসনিকটা আপনি মনে রাখেন, যেটা হচ্ছে শব্দের গতির চেয়ে বেশি হলে বলবেন সুপারসনিক, আর শব্দের এটা এতটুকু মনে রাখা বেশি দরকার নেই। এবার আসলে হচ্ছে আমি আপনাকে কুইকলি যেগুলো লাগবে সেগুলো বলে শেষ করি, কারণ হচ্ছে বেশি হলে আবার বোরিং লাগবে। আপনাকে একটা কথা বলি, আপনারা আজকে পড়ার পরে বই বা যা আছে সেগুলো পড়বেন, পড়ার পর কোনো প্রশ্ন পাইলে প্রশ্নগুলো আপনারা একটু দাগে রাখবেন, আগামী ক্লাসে একটু প্রশ্ন করলে তাহলে আমার জন্য সহজ হয় আর কি, তাহলে আমি আপনার সমস্যাটা বুঝতে পারবো। এবার আসলে হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনিকে আপনার ইংলিশে বলা হয় ইকো। প্রতিধ্বনিকে বলা হয় ইকো। প্রতিধ্বনিকে কি বলা হয়? ইকো।
এখন দেখেন এই ইকো শব্দ থেকে আপনারা এই শব্দটা শুনছেন কেন? তো হার্ট ইয়ে করতে গেলে ইসিজি শুনছিলেন? ইসিজি, জি স্যার, ইকোকার্ডিওগ্রাম। ভেরি গুড, ইকোকার্ডিওগ্রাম। ইকো মানে কি বলেন তো? ইকো মানে প্রতিধ্বনি। ইকো মানে কি? প্রতিধ্বনি। এখন ইকো মানে প্রতিধ্বনি মানে বিষয়টা বুঝতে পারবেন। প্রতি মানে কি বলেন? আমি বলি যে কারো প্রতি মানে কারোর দিকে, ঠিক আছে? কারোর প্রতি বা কারোর দিকে, কার দিকে? ধ্বনির দিকে। ধ্বনির দিকে যে গতি তাকে বলা হচ্ছে প্রতিধ্বনি। বিষয়টা বুঝে বলি। এখানে একটা আপনি এখানে কোনো একটা সাউন্ড করলেন, হ্যাঁ, এখানে একটা মনে করেন একটা দেয়াল আছে, এই সাউন্ডটা এ পর্যন্ত যাবে, গিয়ে এখানে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে সে আবার ওই যে যে ধ্বনিটা তৈরি করছে তার দিকে আবার ফিরে আসবে। তো দেখেন সে যে সাউন্ডটা করছে সেটা ওয়ালে ধাক্কা খেয়ে আবার তার কাছে চলে আসছে। সে এই ধ্বনিরই একটা রিফ্লেকশন বা প্রতিফলন যে শুনতে পায়, তখন তাকে বলা হয় প্রতিধ্বনি। ইংলিশ আবার বুঝছেন, যে সাউন্ডটা করছে সেই সাউন্ডটা সেখান থেকে বের হয়ে একটা ওয়ালে বা কোনো জায়গায় ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে সেটা আবার এখানে চলে আসছে, তখন আপনি তাকে কি বলবেন? প্রতিধ্বনি। এখন খেয়াল করেন প্রতিধ্বনি তাহলে কতটুকু দূরত্ব মাপবেন? এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এটা ধরলাম হচ্ছে এইচ, হ্যাঁ, তাহলে ও আসলে কতটুকু দূরত্ব পাড়ি দিচ্ছে? দেখেন তো, বলেন তো কতটুকু দূরত্ব পাড়ি দিচ্ছে আপনারা বলেন। 2H। এখান থেকে 2H, ভেরি গুড। এখানে আবার এখান থেকে আবার এখানে আসছে, তাহলে কত হবে? বিষয়টা বুঝছেন কেন? এটাকে বলা হচ্ছে প্রতিধ্বনি। এখন দেখেন আমি আপনাকে বলি, আপনারা একটু রিয়েলাইজ করেন, একটা শূন্য রুম, একটা শূন্য অডিটোরিয়াম, সেখানে আপনি একটা সাউন্ড করলেন, আর একটা সম্পূর্ণ অডিটোরিয়াম সবাই চুপচাপ আছে, কেউ সাউন্ড করতেছে না, সবাই চুপচাপ বসে আছে, আপনি সেখানে সাউন্ড করলেন, কোন জায়গায় প্রতিধ্বনি শোনার প্রবণতা বেশি হবে বলেন? শূন্য শূন্য। স্যার, শূন্য অডিটোরিয়ামে। কারণ স্যার সেখানে বাধা কম পাবে। শূন্য অডিটোরিয়ামে মানে হচ্ছে আপনার সাউন্ডটা শোষণ করার কোনো মাধ্যম নাই, আছে মাধ্যম কম, কিন্তু যেখানে জনাকীর্ণ একটা অডিটোরিয়াম, সেখানে আপনি যে সাউন্ডটা করছেন সেই সাউন্ডটা শোষণ করা অনেক মানুষ এখানে বসে, তাদের দেহেই সাউন্ডটা শোষিত হয়, ফলে এটা কি হবে? রিফ্লেকশনটা আপনার কানে কম আসবে। হ্যাঁ, দেখেন আমি বারবার একটা কথা বলতেছি, রিফ্লেকশন। কি বলতেছি? রিফ্লেকশন। রিফ্লেকশন মানে তো জানেন আপনারা, রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন। রিফ্লেকশন মানে কি? প্রতিফলন। তাই দেখেন যদি বলা হয় যে প্রতিধ্বনি সৃষ্টি করতে হলে শব্দের কি হইতে হয়, কি হইতে হয় বলেন? প্রতিফলন হইতে হবে। ফলন হইতে হয়, ভেরি গুড। প্রতিফলন হইতে, এই শব্দটা মনে রাখতে হবে। তাহলে প্রতিধ্বনি, এই যে সিম্পল সিম্পল জিনিসগুলা দিয়ে যদি কঠিন প্রশ্ন করে, এইগুলা দিয়ে সিম্পল জিনিসকে একটু বোঝায় যে যদি প্রতিধ্বনি সৃষ্টি হইতে হয় বা ইকো সৃষ্টি হইতে হয়, তাহলে শব্দের কি হইতে হবে? অ্যান্সার হচ্ছে প্রতিফলন। এতটুকু জানলে হবে। এবার চলে আসছে পরের টপিকসে। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়টা বলি, সেটা হচ্ছে শব্দোত্তর তরঙ্গ, শব্দোত্তর আর শব্দের তর। দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে শব্দোত্তর, দেখেন শব্দোত্তর, আর একটা হচ্ছে শব্দের তর। বিষয়টা বুঝছেন কি? এখন দেখেন আমাদের যে শ্রুতির সীমানা, শ্রুতির যে আমাদের সীমানা, সেটা 20 হার্টজ থেকে বলতো, আমাদের শ্রুতির সীমানা কত বলছি? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এটাকে বলা হচ্ছে শ্রাব্যতার পাল্লা, এটাকে বলা হচ্ছে শ্রাব্যতার পাল্লা, শ্রাব্যতার পাল্লা। বলেন তো, তাহলে আমাদের শ্রাব্যতার পাল্লা কত? বলেন সবাই একবার। স্যার 20 হার্টজ বলেন। থেকে 20,000 হার্টজ পর্যন্ত। থেকে হচ্ছে 20,000 হার্টজ। ওকে, এবার হচ্ছে দেখেন আমার যদি এখন এই হার্টজ আমি একটু রিকল করে আপনাকে মনে করে, এই যে হার্টজ আমরা প্রথমে পড়ছিলাম, হার্টজ মানে কি জানো একটু বলেন তো? হার্টজ মানে কি? স্যার কম্পাঙ্কের একক শব্দের। ফ্রিকোয়েন্সি। হার্টজ মানে হচ্ছে কম্পাঙ্কের একক, প্রথম যেটা পাইলাম কম্পাঙ্কের একক। এরপরে আরেকটা আছে, জানি বলুন তো, হার্টজের আরেকটা রূপ আছে না? হার্টজের আরেকটা রূপ মনে নাই? মনে করেন। হ্যাঁ বলেন। মিটার পার না স্যার, সেকেন্ড।
সাইকেল স্যার। পার সেকেন্ড। হার্জ মানে হচ্ছে কি বলেন তো, পার সেকেন্ড, মানে 1/s, প্রতি সেকেন্ডে কতটুকু আর কি, হচ্ছে পার সেকেন্ড। ওকে, এবার হচ্ছে দেখেন পার সেকেন্ড যদি আমি হিসাব করি, অর্থাৎ হচ্ছে আপনার বিসার্জ, অর্থাৎ আপনি যে মাধ্যমে সাউন্ডটা তৈরি করতেছেন সেটা যদি প্রতি সেকেন্ডে 20 বার কম্পিত হয় কমপক্ষে, তাহলে আপনি সাউন্ডটা শুনতে পারেন। কিন্তু যদি এটা সামহাও 19 হার্জ মানে কি, প্রতি সেকেন্ডে ওই মাধ্যমের কণাগুলা উপর নিচে বা হচ্ছে এমনি যেভাবে কম্পিত হোক না কেন, কম্পন যদি প্রতি সেকেন্ডে 1900 হয়, তাহলে আপনি শুনতে পারবেন। কমপক্ষে কত হইতে হবে? 20 হার্জ হইতে হবে। এখন আপনাকে যদি কেউ এইভাবে প্রশ্নটা করে যে একটি মাধ্যমে প্রতি সেকেন্ডে যদি কোনো কণা 20 বার কম্পিত হয়, তাহলে সেই শব্দ শোনা যাবে কিনা, আপনি বলেন তো শোনা যাবে কিনা? যাবে স্যার, 20 হার্জ অবশ্যই। পর্যন্ত উত্তর স্যার শোনা যাবে। ওকে, এটা হচ্ছে বিষয়। আর সর্বোচ্চ আমি কত পর্যন্ত শুনতে পারি বলেন তো? 20,000 হার্জ পর্যন্ত শুনতে পারি। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন, আপনারা এই শব্দটা তো বারবার শুনছিলেন যে আমাদের ত্বকের ক্যান্সার বা হওয়ার জন্য একটা রশ্মি দেয়, সেটা হচ্ছে ইউভি রে। শুনছিলেন? ইউভি রে শুনছিলেন? জি, ইউভি মানে কি বলেন তো একজন? আলট্রা ভায়োলেট। ভেরি গুড, আলট্রা ভায়োলেট। তাহলে আলট্রা ভায়োলেট, ভায়োলেট মানে কি বলেন তো আমাকে? বেগুনি। ভায়োলেট মানে কি? বেগুনি। আমাদের দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি একটা আলো। তার চেয়ে যদি বেশি কম্পাঙ্কের হয়, সরি তরঙ্গ দৈর্ঘ্যের, তার চেয়ে যদি বেশি তরঙ্গ দৈর্ঘ্যের হয়, তাকে আমরা বলি আলট্রা ভায়োলেট। তাহলে আলট্রা মানে কি বলেন? আলট্রা অতি। মানে বেশি। আলট্রা মানে ভেরি গুড, এই তো। আলট্রা মানে অতি, অতি মানে হচ্ছে এই যে অতি মানে হচ্ছে বেশি। আলট্রা মানে হচ্ছে অতি বা আমরা বলতে পারি বেশি। ওকে, আলট্রা মানে অতি বা বেশি, আমি এটা বুঝলাম। এখন দেখেন, কারণ শ্রাব্যতার পাল্লা, মানে কেউ যদি মনে করেন শ্রাব্যতার পাল্লা যদি তার 35,000 হার্জ হয়, ওকে, এটি কি শ্রাব্যতার পাল্লাকে অতিক্রম করছে কিনা বলেন তো? মানে সে 35,000 হার্জ কম্পাঙ্কে সাউন্ড তৈরি করে, সে কি শ্রাব্যতার পাল্লাকে অতিক্রম করছে? জি, জি স্যার। করছে। তাহলে এই শব্দ কি আপনি শুনতে পারবেন? আপনি শুনতে পারবেন না। তখন আপনি তাকে বলবেন এর থেকে তো এটা বেশি, এর থেকে এটা বেশি, তখন আপনি বলবেন তাকে আলট্রাসনিক। কি বলবেন? আলট্রাসনিক। সুতরাং কোনো কিছুর কম্পাঙ্ক যদি শ্রাব্যতার পাল্লা থেকে বেশি হয়, তাহলে আপনি তাকে বলবেন আলট্রাসনিক। এটা যদি মনে করেন 21,000 হয়, আপনি তাকে আলট্রাসনিক বলতে পারেন। এখন দেখেন আপনারা ইংলিশে দুইটা শব্দ শুনবেন, এটা দিয়ে অনেকগুলো শব্দ আছে ইংলিশে। একটা হচ্ছে ইনফ্রা, আরেকটা হচ্ছে সুপ্রা। একটা হচ্ছে ইনফ্রা, আরেকটা হচ্ছে সুপ্রা। এখন দেখেন এই শব্দগুলো মূলত কোত্থেকে আসছে, এবার এই শব্দগুলো আপনি নাও চিনতে পারেন, কিন্তু এই শব্দের সাথে রিলেটেড আরেকটা শব্দ আপনি নিশ্চিত চিনেন, সেটা হচ্ছে আপনি এটা শুনছেন কিনা বলেন? ইনফেরিয়রিটি। ইনফেরিয়রিটি, ইনফেরিয়রিটি মানে কি বলেন? ওই যে বলে যে সেই ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে। ইনফেরিয়রিটি মানে অপরিচিত। ইনফেরিয়রিটি মানে কি? ইনফেরিয়রিটি মানে হচ্ছে নিচু। ইনফেরিয়র মানে নিচে। ইনফেরিয়র মানে কি বলেন তো? নিচে। ইনফেরিয়র মানে সে নিচু মানসিকতায় ভোগে। সে মনে করে যে না আমার তো দক্ষতা নাই, আমার মেধা নাই, সুতরাং সে একজন ইয়ের কাছে গেলে সে ইনফেরিয়রিটি মেন্টাল কমপ্লেক্সে ভোগে। ইনফেরিয়র মানে হচ্ছে নিচে। তাহলে ইনফ্রা মানে কি হবে বলেন? নিচে। এবার হচ্ছে দেখেন সুপ্রা শব্দ থেকে আসছে সুপেরিয়রিটি। সুপেরিয়রিটি মানে সে সব সময় নিজেরা অনেক বড় মনে করে, বলে না যে সুপেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। সুপেরিয়র মানে হচ্ছে বড়, ইনফেরিয়র মানে হচ্ছে ছোট বা নিচে। ইনফেরিয়র মানে হচ্ছে ছোট, আর সুপেরিয়র মানে হচ্ছে বড়। তাহলে সুপ্রা মানে কি হবে বলেন তো? বড় হবে। ইনফ্রা মানে কি হবে? ছোট হবে। এখন দেখেন আবার বলি, আমার শ্রাব্যতার পাল্লাকে যদি অতিক্রম করে, তাহলে তাকে আমি বলবো হচ্ছে আলট্রাসনিক। আর যদি শ্রাব্যতার পাল্লা থেকে কম হয়, মানে 20 হার্জ থেকে কম হয়, তাকে আপনি বলবেন ইনফ্রাসনিক। কি বলবেন? ইনফ্রাসনিক। বিষয়টা বুঝছেন কিনা বলেন তো? কারণ বুঝতে সমস্যা হচ্ছে? জি স্যার, ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে তাহলে আমরা নেক্সট টপিকে যাই। এবার হচ্ছে আপনাদের যে জিনিসটা লাগে আর কি, সেটা হচ্ছে কুকুরের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত? কুকুরের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা হচ্ছে 35,000 হার্জ। এটা পরীক্ষা আসে। কুকুরের শ্রাব্যতার
ঊর্ধ্বসীমা হচ্ছে 35,000 হার্জ। অন্যভাবে আপনার বাদুড়ের সাবধান পাল্লা হচ্ছে 1,00,000 হার্জ, মানে সর্বোচ্চ পাল্লা, সর্বোচ্চ রেঞ্জ আর কি, সেটা হচ্ছে 1,00,000, বুঝছি কিনা 1,00,000, 1,00,000। তাহলে আবার বলি, কুকুরের কত? 35,000 হার্জ। অর্থাৎ এমন অনেক শব্দ আছে যেটা আমরা জীবনেও শুনতে পাবোই না, কিন্তু কুকুর শুনতে পায়। ওকে, তেমনি অনেক অনেক শব্দ আছে যেটা আপনি কখনোই শুনতে পান না বা পাওয়ার সুযোগই নাই, সেটা কিন্তু কে শুনতে পায়? বাদুড় শুনতে পায়। আচ্ছা, এবার শুনুন আরেকটা কথা বলি। এখান থেকে যে সম্পূরক প্রশ্ন আসে যে বাদুড়ের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত, বলবেন 1,00,000 হার্জ। যদি বলা হয় কুকুরের কথা, বলবেন 35,000 হার্জ। তাহলে দেখেন, বলে যে বাদুড় চলার সময় কি ব্যবহার করে, কি ব্যবহার করে বলতে এই যে হার্টসটা বললাম, এগুলো কি বলেন তো? প্রতিধ্বনি পড়তেছে। আমরা কি পড়তেছি? প্রতিধ্বনি। এখন ও কি করে, বাদুড় কি করে চলার সময় যখন উঠতে থাকে, তখন সে এরকম প্রায় বা এর আশেপাশে কম্পাঙ্কের কিছু সে সাউন্ড তৈরি করে। কম্পাঙ্কের এই সাউন্ড গুলো তৈরি করে, আমরা তো শুনতে পাই না। তখন দেখেন এই সাউন্ডটা যে তৈরি করছে, মনে করেন একটা বাদুড় উড়ে যাচ্ছে, অন্যরকম আঁকলাম, এই বাদুড়টার মধ্যে যাচ্ছে, এই বাদুড়টা সাউন্ডটা তৈরি করছে। এখানে মনে করেন এখানে একটা গাছ আছে, এই সাউন্ডটা গিয়ে দেখেন, এই সাউন্ডটা গিয়ে গাছে একটা ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে সাথে সাথে আবার তার দিকে কানে চলে আসবে। ফলে সে বুঝবে কি যে আমার এখানে একটা, ও কিন্তু চোখে দেখতে পায় না। ও কি করবে যে এটা তো রাতের বেলা যখন চলে, রাতের বেলা যখন চলে সে তো চোখে দেখবে, এটা তো এখানে গেছে, যাও তো এখানে ধাক্কা খেয়ে তার কানে আসে। সে বুঝলো কি না আমার আশেপাশে কোনো একটা বাধা আছে, সুতরাং আমি এই পথটা ক্রস করি। তখন সে কি করে, গতিটা পরিবর্তন করে মনে হয় এদিকে মার। এদিকে দেখলো যে এদিকেও সাউন্ডটা পাঠাইছে, সাউন্ডটা আবার বিপরীতভাবে তার কানে আসে, শুধু বুঝলো যে এখানেও একটা ইয়ে আছে। তখন মনে করেন সে এদিকে ট্রাই করে, এদিকে ট্রাই করার পর দেখলো যে এখানে কোনো প্রতিধ্বনি সে পাচ্ছে না, বা প্রতিধ্বনি পাইলেও অনেক দূর থেকে পাচ্ছে। সুতরাং সে বুঝে যে আমাকে এই দুই পথে গেলে হবে না, আমাকে এদিকে আসতে হবে। এভাবে প্রতিধ্বনি ব্যবহার করে। আবার বলেন তো কি ব্যবহার করে? প্রতিধ্বনি, খুব ইম্পর্টেন্ট। বাদুড় রাতের বেলা প্রতিধ্বনি তৈরি করে চলাফেরা করে, এতটুকু জানলে হবে। এবার হচ্ছে আপনি আসেন হচ্ছে আমাদের এই জিনিসটা আপনাদের বইতে আছে, একটু পড়বেন, স্টার দিয়ে রাখবেন, এটা স্টার দেবেন। শব্দোত্তর তরঙ্গের ব্যবহার। শব্দোত্তর তরঙ্গ কেন ব্যবহার করা হয়? মনে করেন আপনি হচ্ছে একটা সমুদ্রের গভীরতা মাপবেন। সমুদ্রে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গভীর, আপনি যে জায়গায় কোনো একটা কাজ করতে যাবে সে জায়গায় গভীরতা মাপবেন। এটা হচ্ছে মনে করেন আমার পানির সারফেস। এই সারফেসটার মধ্যে আপনি এখানে একটা সাউন্ড দিলেন, এখানে একটা সাউন্ড তৈরি করলেন। এই সাউন্ডটা কি হবে দেখেন, এই সাউন্ডটা নিচে যে জায়গায় এটা আছে এই জায়গায় একটা ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে সে আমার বিপরীত পথে এখানে ফিরে যাবে। এখন আপনি এই যে সে আসছে আবার আপনার কাছে গেছে, আপনি সাউন্ডটা তৈরি করার কত সময় পর, অন্তত টি সেকেন্ড পর, অন্তত টি সেকেন্ড পর, বা টি সেকেন্ড, যে আপনি টি সেকেন্ড পরে সাউন্ডটা শুনতে পাইছেন। এই সাউন্ডটা শুনতে পাইছেন আপনি কত সেকেন্ড পর, এটা দিয়ে হিসাব করে আপনি সমুদ্রের গভীরতাটা নির্ণয় করতে পারেন। তাহলে এটা কার ব্যবহার বলেন তো? শব্দোত্তর তরঙ্গের ব্যবহার। এটা খুব ইম্পর্টেন্ট। এবার আসলে হচ্ছে এটা সম্পূর্ণ একটা আপনার প্রথম অধ্যায় পড়ছেন হয়তো, সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম, তার মনে আছে কিনা দেখে? সোনার স্যার, সোনার। না, আরেকটা শব্দ আছে, আরেকটা ইয়ে আছে, তার মনে আছে? ফ্যাদোমিটার, ফ্যাদোমিটার। ভেরি গুড, ফ্যাদোমিটার। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার। ওকে, এই জিনিসটা একটু ভেবে ইউজ করবেন। তারপর হচ্ছে শব্দোত্তর তরঙ্গের আরেকটা বিষয় আছে। আপনারা এই যে আমাদের পেটে কোনো সমস্যা টমস্যা হলে একটা টেস্ট করে, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রাম, দেখেন একটু আগে আমি বলছি আলট্রা মানে কি বলছিলেন? বেশি না কম? বেশি স্যার। বেশি। সোনো মানে কি? সাউন্ড। ওকে, তাহলে আমার শব্দোত্তর তরঙ্গ দিয়ে আমার যে এটা তৈরি করা সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম। মনে থাকবে? মানে বেশি রেঞ্জ দিয়ে যে আমার বেশি কম্পাঙ্কের সাউন্ড দিয়ে আমাদের যে ইমেজিংটা করা হয়, যে ছবিটা তোলা হয়, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম। এটা শব্দোত্তর তরঙ্গের ব্যবহার। এতটুকু একটু বই থেকে পড়বেন, বেশি কিছু পড়া দরকার নেই এখানে। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। এবার আসলে হচ্ছে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এটা পরীক্ষা ডপলার ক্রিয়া বা প্রভাব। ডপলার ক্রিয়া বা প্রভাব এই জিনিসটাকে 3 ভাবে চিন্তা করছে বিষয়গুলি। ডপলার ক্রিয়াতে, ডপলার ক্রিয়া কি? ডপলার ক্রিয়াটা হচ্ছে দেখেন, আমি একটু হিসাব করি। এখানে মনে করেন একটা রেলওয়ে প্ল্যাটফর্ম, এখানে আপনি দাঁড়ায় আছেন,
আর এই জিনিসটা ডপলার ক্রিয়া যেটা, সেটার ম্যাথমেটিক্যাল একটু ক্যালকুলেশন আছে, এগুলো আপনাদের জানার দরকার নেই, ওখানে একটু জটিল, কিন্তু বিষয় যেটা বলছে সে বিজ্ঞানী ডপলার, উনি যে বিষয়টা বলছে আপনার কাছে মনে হবে যে এটা তো আমিও পারি, এটা তুমি বলার দরকার ছিল কি। আমি আপনার বলি, আপনি এখানে দাঁড়ায় আছেন, এখান থেকে একটা ট্রেন আসতেছে, এই ট্রেনটা যত আপনার কাছে আসতেছে তত কি সাউন্ডের তীব্রতা বাড়বে না কমবে বলেন? বাড়বে স্যার। দেখেন, এটা যত এই ট্রেনটা এখানে ছিল, এটা ওই দিক চলে যাচ্ছে, শব্দের তীব্রতা কমবে না বাড়বে? কমে যাবে স্যার। কমে যাবে। এখন মনে করেন আবার আরেকটা ধরলাম, তাহলে এটাকে আমি কি বলবো? এটা হচ্ছে শ্রোতা, আর এটা হচ্ছে সাউন্ডের উৎস, মানে ট্রেনটার কথা বলতেছে, সাউন্ডের উৎস। এবার দেখেন, মনে করেন ও উৎস দাঁড়ায় আছে, আপনি এদিকে যাচ্ছেন, তাহলে সেম আপনার সাউন্ডের তীব্রতাটা বেশি লাগবে। আবার মনে করেন শ্রোতা ওই দিক চলে যাচ্ছে, সাউন্ডের তীব্রতাটা বেশি লাগে। আবার মনে করেন এমন যদি হয়, খেয়াল করেন উৎসটা এইদিকে যাচ্ছে, আপনিও ঠিক এদিকে যাচ্ছেন, তাহলে কি সাউন্ডের কোনো পরিবর্তন বুঝবেন? বলেন একটু। স্যার, স্যার এক্ষেত্রে যদি ট্রেনের গতির চেয়ে শ্রোতার গতি বেশি হয় তাহলে বেশি শুনতে পাবে, আর যদি কম হয় গতি তাহলে কমে যাবে। হচ্ছে কিন্তু যদি সেম গতিতে থাকে তাহলে কি কোনো পার্থক্য বোঝা যাবে? জি না, সেম গতি থাকলে একই শব্দ শুনতে পাবে। তাহলে আপনি কি বলতে পারেন? দেখছেন, আপনি মনে করেন দুইটা ট্রেন পাশাপাশি একই গতিতে আপনারা যাচ্ছেন, এই ট্রেনে একজন ব্যক্তি দাঁড়ায় আছে আপনার মুখোমুখি, আপনিও এই ট্রেনে আছেন, পাশাপাশি দুইটা লাইন দিয়ে দুইটা ট্রেন যাচ্ছে, কারণ দুইটা ট্রেনের মধ্যেই গতিটা সমান। তাহলে আপনাদের মধ্যে আসলে কি আপকি কোনো গতি থাকবে? এই দুই ট্রেনে দুজন ব্যক্তির মধ্যে আপকি কোনো গতি থাকবে? না স্যার। থাকবে না। এই তো ভেরি গুড। তাহলে হচ্ছে দেখেন, যদি আপেক্ষিক গতিবেগ না থাকে তাহলে শব্দের তীব্রতার কোনো পরিবর্তন হয় না। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মানে এই তথ্যটা। আপেক্ষিক গতিবেগ, গতিবেগ না থাকলে শব্দের তীব্রতা, আমি খুব কুইকলি লিখতেছি, তো লেখা একটু বুঝলাম, শব্দের তীব্রতার কোনো পরিবর্তন হয় না। আপেক্ষিক যদি গতিবেগ না থাকে তাহলে শব্দের তীব্রতার কোনো পরিবর্তন হয় না। মূলত এই জিনিসটা হচ্ছে আপনার হচ্ছে লার্নিং সেখান থেকে, আর বাকিগুলো আপনি এমনি মাথা কাটা অ্যান্সার করতে পারবেন। এই যে কথাটা বলছে, এই জিনিসটা হচ্ছে ডপলার ক্রিয়া। এটাকে কি বলা হবে? ডপলার ক্রিয়া। এই মোটামুটি আমাদের আজকে আলোচ্য বিষয় এগুলাই ছিল। আমি এবার আপনাদেরকে লাস্ট বেশিক্ষণ আমি ক্লাস নেব না, আমি জাস্ট কয়েকটা প্রশ্ন করি, আপনারা একটু চিন্তা করে অ্যান্সার করার চেষ্টা করেন, না পারলে কোনো প্রবলেম নেই, পড়বেন, পড়ার সময় আপনার এই প্রশ্নগুলো এমনি চোখে পড়লে আপনার অনেকদিন মনে থাকবে। একটু আমি কয়েকটা প্রশ্ন করি, হ্যাঁ? আচ্ছা, বলছে যে একটি ওয়েভ, আমি আবার একটু মনে করাই দেব, মানে রিভিশন প্লাস প্রশ্ন সলভিং। যে বলছে যে একটি ওয়েভ এক সাইকেলে, একটি ওয়েভ বা একটি তরঙ্গ এক সাইকেলে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? অপশন গুলো হচ্ছে এরকম ছিল: ফ্রিকোয়েন্সি, সাইকেল, ওয়েভ লেন্থ। কোনটা হবে বলুন তো? ফ্রিকোয়েন্সি, স্যার ওয়েভলেন্থ। সাইকেল, তরঙ্গ দৈর্ঘ্য স্যার। ওয়েভলেন্থ স্যার। এটা পড়া হয়ে গেছে। এই যে এখান থেকে এটা একটা সাইকেল ধরে, এটা এদিকে আসতেছে আসতেছে নামতেছে নামতেছে, আবার এই জায়গায় উঠছে, সেম পজিশন আসছে, এটাকে আপনি কি বলবেন? ওয়েভ লেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য স্যার, ওয়েভলেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ। ওকে, নেক্সট প্রশ্ন। আপনারা একটু দেখা দরকার নেই, জাস্ট আমার কথাগুলো শুনেন, মানে না পারলে নো প্রবলেম, এটা কোনো প্রবলেমই না, আপনি শুধু বাসায় পড়ার সময় তখন একটু হয়ে যাবে। বলছে তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালিত হয়? তরঙ্গের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালিত হয়? ওই যে মনে আছে আমরা একটা সাউন্ড বক্স দিয়ে উদাহরণটা বলছিলাম, আমি অপশন গুলো বলি তাহলে বুঝতে পারবেন। ক্ষমতা, গতি, বেগ, শক্তি। শক্তি স্যার। শক্তি স্যার। শক্তি, ভেরি গুড। অ্যান্সার হচ্ছে শক্তি। ওকে, এরপর হচ্ছে বলেন যে শব্দ উৎপত্তির কারণ, একটু মাথা খাটালে আপনার সব হয়ে যাবে, এর বাইরে কিছু আসবে না। শব্দ উৎপত্তির কারণ, শব্দ কেন উৎপত্তি হয়েছে বিষয়টা বলেন। সেটা হচ্ছে বস্তুর কম্পনের কারণে, বস্তুর তাপমাত্রার কারণে, কম্পনের কারণে। সম্পদের কারণে স্যার। মাধ্যমে কোনো একটা জিনিস যদি কম্পিত নাই হয় তাহলে আপনার তরঙ্গ কেমনে তৈরি হবে? তো না। ওকে, তারপর হচ্ছে মানব দেহের এটা আপনি পারতেন না, আমি একটু বলে দেই, এটা অন্য ইয়ের পড়া যদি এখানে চলে আসে, এটা বায়োলজির পড়া। সেটা হচ্ছে দেখেন, আপনার এই যে এটা আসলে এটা হচ্ছে ভোকাল কর্ড, তাই তো? এটাকে আমরা ভোকাল কর্ড বলি বা ষড়যন্ত্র বলি। মানে শব্দটা মূলত কোথায় উৎপন্ন হচ্ছে বলেন তো? এখানে। ষড়যন্ত্র বা ভোকাল কর্ডে স্যার।
ভোকাল শব্দ উৎপন্ন করে কি? অ্যান্সার হচ্ছে ষড়যন্ত্র বা হচ্ছে ভোকাল ষড়যন্ত্র। ওকে, এবার দেখেন ভেরি সিম্পল, আজকে পড়া হয়ে গেছে, আপনারা পারবেন যে কোন বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়? হার্টস। ভেরি গুড, হার্টস। হার্টজ। হার্টজ কি জানো? হার্টজ মানে কি? ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি পার সেকেন্ড। সেকেন্ডে কম্পাঙ্কের একক। হ্যাঁ, আচ্ছা, তো বলছে যে এটা পারবেন, শব্দের একক কোনটি? এম্পিয়ার, ক্রোনোমিটার, ভোল্ট, ডেসিবেল। ডেসিবেল। ডেসিবেল, ডেসিবেল মানে বেলের কত? এক বেলের কতটুকু? ডেসিবেল 1/10 মনে হয়। 10 ভাগের 1 অংশ, 10 ভাগের 1 অংশ। এরপরে সেম যে শব্দের তীক্ষ্ণতা বা শব্দের তীব্রতা মাপার একক কোনটি? ওই সেম ডেসিবেল, শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল। আপনাকে যদি বলা হয় যে শব্দের এটা তো পড়লাম, সেম প্রশ্ন আবার ঘুরায় ফিরে আসছে, আবার এটাও আসছিল, বুঝছেন? আসছিল সরি, বলছে ডিবি এর ইলাবোরেশন কি? এখন দেখেন, পুলিশে তো ডিবি মানে হচ্ছে গ্রাম, আপনি তো এটা দেখে ইয়ে করবেন, আপনি অপশন দেখে বিচার করবেন। ডিবি মানে একটু আগে আমি পড়ছে, কি বলেন তো? ডেসিবেল। ডেসিবেল, এই তো ডেসিবেল। আচ্ছা, বলছে আচ্ছা এটা দরকার নাই। আচ্ছা, এগুলো স্যার এখানে ডিটা ছোট হাতের হবে না? ক্যাপিটাল। হ্যাঁ, ডিটা ছোট হবে, কিন্তু ওরা যে প্রশ্নভাবে করছে এটা এমনি হবে, এটা এমনি হবে। আমি তো লেখার সময় এভাবে লিখছি, কিন্তু ওরা ওই প্রশ্নে যেভাবে দিচ্ছে আর কি, জাস্ট আমি এভাবে, এগুলো ব্যাংকে ট্যাঙ্কের প্রশ্ন তো এভাবে করে দেয় অনেক সময়। এবার হচ্ছে পরের প্রশ্নগুলো বলি। নিম্নের কোন তরঙ্গের প্রসারণের জন্য মাধ্যমের প্রয়োজন হয়? খেয়াল করেন, নিম্নের কোন তরঙ্গের প্রসারণের জন্য মাধ্যমের প্রয়োজন হয়? এক্স রে, রেডিও ওয়েভ, আলট্রাভায়োলেট, সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ শব্দের জন্য লাগে, সব তরঙ্গের জন্য। যেমন আলো কিন্তু আমাদের আসে, আলোর জন্য কিন্তু আমাদের বায়ু মাধ্যমের প্রয়োজন হয়। আচ্ছা, এবার আসুন হচ্ছে শব্দ সঞ্চালনের জন্য কোনটি দরকার? তাপ, চাপ, আলো, মাধ্যম। 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 আচ্ছা, বলছে যে কোনটি শব্দের ক্ষেত্রে সত্য? শব্দ তরল মাধ্যমে চলতে পারে না, রাইট ও রং? চলতে পারে কিন্তু স্যার কম মাত্রায় চলতে পারে। রং, এটা অ্যান্সার হবে না। বলছে শব্দ কঠিন মাধ্যমে চলতে পারে না, এটা রং। তারপর বলছে যে শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না, রাইট ও রং? জি স্যার, Right, sir. রাইট। রং স্যার। শূন্য মাত্রায় চলতে পারে না। যদি মানে চূর্ণ বিস্ফোরণ ঘটে তবে সময় পর শোনা যাবে, তৎক্ষণাৎ 6 সেকেন্ড, 60 মিনিট কখনো শোনা যাবে না। কখনো শোনা তাদের যাবে যদি না। কখনো শুনতে পাবো না। আচ্ছা, এই যে শোনা যাবে না স্যার কখনো। হ্যাঁ, এবার দেখেন ওই যে যেটা আমি প্রশ্ন বলছিলাম যে মোটামুটি কাছাকাছি প্রশ্ন, বলছে শূন্য মাধ্যমে শব্দের বেগ, শূন্য মাধ্যমে শব্দের বেগ। ওই যে আপনি কেউ একজনে করছিলেন যে স্যার তাহলে কোনটি সবচেয়ে কম, ওই যে বলছিলেন যে শূন্য নাগায় আমি 332 না থাকে কেন শূন্য দাগাবো, সেই প্রশ্নটাই আমার 37 দিচ্ছে স্যার। কিভাবে আসছে বলি, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? 220, 280 শূন্য হবে। এখন আপনি যদি এটা মনে করেন শূন্য মাধ্যমে তো বেগ থাকবে কত, তো এই জন্য হচ্ছে এগুলো একটু চিন্তা করে অ্যান্সার করবে না। আশা করি প্রশ্ন কম হলে তাহলে শূন্য মাধ্যম হচ্ছে শূন্য। শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? শূন্য মাধ্যমে, সরল মাধ্যমে, বায়ু মাধ্যমে, কঠিন মাধ্যমে। কঠিন মাধ্যমে স্যার। মনে আছে রেঞ্জটা? আমি আমার একটু মনে করি কত জানা ছিল? 5221। 221, পরেরটা হচ্ছে 1450, 332। কত গুণ জানো এটা? এটা কত গুণ? 4.5 গুণ। 4 গুণ বা 4.5 গুণ। 4.5 গুণ স্যার। এটা হচ্ছে কঠিন মাধ্যমে 4.5 গুণ। বাতাসে শব্দের গতি এটা একটু ক্যালকুলেশন করলে হবে যে এখানে অপশনে 757 দেয়া, 757 তো দরকার নেই। তো এবার বলছে বিদ্যুতে শব্দ বায়ুর মাধ্যমে দ্রুততর, এটা আপনারা অপশন ছাড়াই বলতে পারবেন।
কোন ঋতুতে শব্দ বায়ু চলে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। বর্ষাকালে। বর্ষাকালে। শেষ। তারপর বলছে যে শব্দের চেয়ে দ্রুত বিমান কোনটি? যেটা আমি বলছিলাম যে কনকর্ড, মনে আছে? সবচেয়ে দ্রুত গতির কনকর্ড। আচ্ছা, আলোর চেয়ে শব্দের গতিবেগ, আলোর চেয়ে শব্দের গতিবেগ এটা কি কম, বেশি, সমান নাকি বিভিন্ন সময় ভিন্ন? কম। অনেক কম আলোর স্যার। চেয়ে কম। শেষ। তারপর হচ্ছে সিম্পল শব্দটা বলছিলাম না যে প্রতিধ্বনিতে কোন জিনিসটা হইতে পারে? কোনটা হইতে হয় জানো? প্রতিফলন। প্রতিফলন হতে হয়। এই সেম প্রশ্নটা ঘুরে আসবে। প্রতিফলিত, প্রতিফলিত শব্দকে বলা হয় কোলাহল, তীক্ষ্ণতা, প্রতিধ্বনি, বিস্তার। অ্যান্সার কি হবে? প্রতিধ্বনি। এটা এমনি পারা যায়, তাই তো? বলছে যে শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ কি? আপনি বলবেন প্রতিফলন। তারপর বলছে এই মেইন জিনিসটা আমি বলি নাই, সরি, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে আপনি প্রতিফলনটা আসলে কখন শুনতে পাবেন, মানে কতটুকু দূরত্ব হইলে, যেখানে প্রতিধ্বনিটা মানে প্রতিফলনটা যেখানে হইতে হবে সেটা আপনার থেকে কতটুকু দূরে হইতে হবে, ন্যূনতম কতটুকু লাগবে, সেটা হচ্ছে 16.6 মিটার। খুবই খুবই ইম্পর্টেন্ট। 16.6 মিটার দূরত্বে যদি কোনো প্রতিফলক থাকে তাহলে আপনি শুধুমাত্র শুনতে পারবেন। এর বেশি হলেও শুনতে পারবেন, বাট এর কম হইলে আপনি শুনতে পারবেন। ন্যূনতম কতটুকু দূরত্ব লাগবে বলেন তো? 16.6 মিটার। যেমন আমি আপনাকে বলি, আপনি ওয়ালের কাছে গিয়ে সামনে আপনি কথা বলেন, আপনি দেখবেন যে আপনি ওটার প্রতিধ্বনি শুনবেন। কিন্তু আপনি 16.6 মিটারের মধ্যে যদি এর বেশি হয় সমস্যা নেই, আপনি কথা বলেন, আপনি প্রতিধ্বনি শুনতে পারবেন। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, সরি এটা না বলার জন্য ভুলে গেছিলাম। 16.6 মিটার। আচ্ছা, আরেকটা বিষয় বলে নাই, সেটা হচ্ছে আপনি একটা প্রতিধ্বনি তো শুনবেন, প্রতিধ্বনি শোনার পরে এটা আপনার মস্তিষ্কে ঠিক কতক্ষণ স্থায়ী হবে, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড। 1 সেকেন্ড, হ্যাঁ। এই দুইটা তথ্য খুব 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 ট্রিপল স্টার দিয়ে যদি থাকে বা পড়াশোনা ট্রিপল স্টার দেবেন। আমার প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম প্রতিফলক এবং উৎসের মধ্যে দূরত্ব হইতে হবে ন্যূনতম 16.6 মিটার। আর আমার প্রতিধ্বনি শোনার পর আমার মস্তিষ্কের রেস্ট থেকে যাবে হচ্ছে 0.1 সেকেন্ড, এইটি। আচ্ছা, তারপরে আর কি কিছু বলা যায়? আচ্ছা, বলছে রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? আমরা আল্ট্রাসোনোগ্রামের কথা বলছিলাম। আল্ট্রাসোনোগ্রামে শব্দোত্তর তরঙ্গ ব্যবহৃত হয়। শব্দ উত্তর, আমি বলি উত্তর, এই শব্দটা একটু বুঝাই বলি। শব্দ উত্তর, উত্তর মানে কি বলেন তো? আমরা পরবর্তী। উত্তর পরে, পরবর্তী, উত্তর পুরুষ, পূর্বপুরুষ বলি না? পূর্বপুরুষ মানে আমার আগে, উত্তর পুরুষ মানে আমার পরে। তাহলে উত্তর মানে পরে, মানে হচ্ছে আপনার শব্দের যে রেঞ্জ, এটা পরে যেটা সেটাকে শব্দোত্তর। বুঝা গেছে? শব্দোত্তর মানে যেটা আপনার 20,000 হার্টজের বেশি, সেটা হচ্ছে শব্দোত্তর। আচ্ছা, এই তো শেষ এগুলাই। বলছে বাদুড়ের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কতটুকু? মনে আছে অবশ্যই। কত বলেন তো? স্যার। বলে 1 লাখ। এরপর বলছে যে কুকুরের কতটুকু? 35,000। 35,000। মানুষের যদি বলা যায় মানুষের শ্রাব্যতার, আমি একটা ইয়ে বলি, মানুষের শ্রাব্যতার নিম্ন সীমা কত বলেন তো? 20 স্যার। Very good. 20 হার্টজ। আপনাকে কি বলছে এটা একটু খেয়াল করতে হবে, নিম্ন সীমা বলছে নাকি ঊর্ধ্ব সীমা বলছে? পরীক্ষায় কি করেন আপনি, এরকমও প্রশ্ন আসতে পারে। আপনাকে বললো যে মানুষের শ্রাব্যতার পাল্লার নিম্ন সীমা কত, আপনার ক নাম্বার অপশন দিয়ে রাখবে 20,000 হার্টজ। আপনি তো পাইলেন যে 20,000 হার্টজ পাইছে, তাহলে এটাই হবে। আপনি চিন্তা করতে হবে যে এটা কি আমাকে নিম্ন সীমা বলছে নাকি ঊর্ধ্ব সীমা বলছে। এগুলো একটু চিন্তা করে ইয়ে করলে দেখবেন যে বিসিএস খুবই ইজি, বাট হচ্ছে আপনাকে একটু ওই যে রেগুলার করতে হবে। সবকিছু পড়ার দরকার নেই, সহজ জিনিস যেগুলো লাগবে এগুলো পড়বেন। পরীক্ষা দিতে গিয়ে আপনারা বিভিন্ন পরীক্ষা দেন, পরীক্ষা দিতে গিয়ে আপনি কিছু ডিফারেন্ট প্রশ্ন এনকাউন্টার করবেন, পাবেন, সেগুলাকে আপনি একটু লিখে রাখলেন, অতিরিক্ত কয়েকটা তথ্য আস্তে আস্তে জানলেন। বাট সহজ প্রশ্নগুলাই পড়তে হয়। এবং আপনাদেরকে সবসময় বলে যে বিসিএস এ বিগত বছরের প্রত্যেক পরীক্ষার জন্য কোশ্চেন ব্যাংক গুলো একটু ব্যাখ্যা সহ পড়া দরকার। কেন পড়া দরকার? কারণ হচ্ছে ওই প্রশ্নগুলাই বিভিন্ন ভাবে ঘুরে ফিরে আসবে বা ওর থেকে কোনো জ্ঞান আপনার পরীক্ষায় আসবে। এই জন্য হচ্ছে আমাদের ইয়েগুলো ভুল করা যাবে না, কেমন? আচ্ছা, আচ্ছা, আর কিছুই নাই এখানে, মোটামুটি আমাদের পড়া শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, অথবা সামনে ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারেন। বলেন, জি, এখন নাই প্রশ্ন স্যার। করবেন, পরে আগামী ক্লাসে প্রশ্ন করবেন। আমার মতে সেটা বেস্ট হয়, পরে প্রশ্ন করেন।
ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা তাহলে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমার প্রথম ক্লাস ছিল, মোটামুটি হঠাৎ করেই, তো সেটিংসে একটু সময় লাগছে, একটু ক্ষমা করবেন। মূলত সেটিং করতে সময় লাগছে, একটু সমস্যা হয়েছিল আর কি। তো সবাই ভালো থাকবেন, একটু দয়া করে যেটা একটু করবেন আর কি, আমরা রিকোয়েস্ট স্যার আর আপনি কি। কোথায় শিক্ষকতা করেন স্যার? আমি নোয়াখালী সরকারি কলেজে আছি। এই যে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মতো পড়ানোর জায়গা। আমি এখানে ইয়ে করা আর কি পড়াই, এটা কিন্তু কলেজ না, আমার নিজস্ব চেম্বার, এখানে পড়াশোনা করি। আচ্ছা শুনেন, যে বিষয়টা বলি, আপনারা আজকে মানে ভালো করার জন্য আসলে সিম্পল কিছু কাজ করলেই হয় আর কি। এই যে আপনারা এখন ক্লাসটা করছেন না, আপনি যদি চিন্তা করেন যে আমি এটারে কালকে সকালে পড়বো বা আমি একটু পরে ঘুরে এসে বসবো, এই ঘুরে এসে আসলে বসা হয় না, কারণ আপনাদের এখন সেরকম টার্গেট সেট আপ নাই। আপনারা যে কাজটা করবেন যে এখন আমি ক্লাসটা নিলাম, তো সর্বোচ্চ 5 মিনিট একটু ব্রেক নিয়ে আপনি আবার বই নিয়ে বসে যান। আমি আপনাকে বললাম আপনি এটার সুফল বেশি পাবেন। এখন আমি পড়াইছি, আপনি বইটা নিয়ে বসে যান, ওই চ্যাপ্টারটা পড়েন বা নোট থাকে এগুলো পড়ে ফেলেন, যেগুলো আপনি বুঝবেন না তা আগে রাখেন, বা যেটা আপনার কাছে মনে হচ্ছে একটু কঠিন সেটা আগে রাখেন, বাস শেষ, আপনার পড়া হয়ে গেছে। এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে, যে কোনো জায়গায় আপনি চাকরি পরীক্ষা তো বিভিন্ন জায়গায় দেবেন, এখান থেকে একটা প্রশ্ন পাবেন বিভিন্ন জায়গায়। ওকে, তাহলে এই রিকোয়েস্টটা রাখবেন, তাহলে আশা করি ভালো করবেন।